ওকে, যারা হচ্ছে ফার্স্ট পেপার ব্যাচে আছি তাদের সঙ্গে কালকে সকালের মধ্যে আমি যোগাযোগ করব, মানে আর্লি বার্ড গ্রুপে যারা আছি তাদের সঙ্গে যোগাযোগ করব সকালবেলা। সবাই একটু সকালের দিকে গ্রুপটা চেক করবি এবং সেখানে দেখবি যে হচ্ছে আমি কখন কালকে একটা ছোট 10 মিনিট বা 15 মিনিটের একটা লাইভ সেশন নিব। আমি ওখানে বলে দিব যে ওই যে যে রুটিনটার কথা আমি বলছিলাম, যে সেই রুটিন অনুযায়ী কিভাবে কি পড়তে হবে ফার্স্ট পেপারের। এতে করে যাদের গ্যাপ আছে তারা গ্যাপটা পূরণ করতে পারবি, যাদের গ্যাপ নাই তারাও সেটা ফলো করতে পারবি। কারণ রিভিশনটা হয়ে যাবে, তখন দেখবি যে আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসঙ্গে শেষ হয়ে যাবে এবং তুই খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে টেস্ট পরীক্ষা দিতে পারবি। অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে যে ইয়া হয়, কি বলে, রিভিশন কোর্স হয়। তো রিভিশন যেমন হচ্ছে ওই যে আহ, বন্দি পাঠশালায় পাওয়ার প্লে হয়, শিক্ষকদের লক্ষ্য জিপিএ 5 হয়, এসিএস এ এফআরবি হয়। তো ওইখানেও যখন পড়তে যাবি অন্তত কেমিস্ট্রি নিয়ে আসলে হচ্ছে তুই প্যারা খাবি না ইনশাল্লাহ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম দিয়েছি, একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখবো না। চলো আমরা শুরু করি, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা ঘনমাত্রা দিয়ে শুরু করছিলাম, একটু আগেও পড়ছি বাট এখান থেকে আমি একটু রিভিউ করে দেই। ঘনমাত্রায় বলছিলাম আমাদের বইতে ঘনমাত্রা অনেকগুলো রাশি দিয়ে প্রকাশ করা হয়। একটা হচ্ছে মোলারিটি, মোলালিটি, পিপিএম, পিপিবি, শতকরা, নরমালিটি। এর মধ্যে একটা আমরা পড়ছিলাম, সেটা কি ছিল? মোলারিটি। আমরা পড়ছিলাম প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা মোলারিটি বলি। আজকে এটার কত নম্বর ক্লাস? আজকে এই চ্যাপ্টারের 6 নম্বর ক্লাস, তাই না? সর্বোচ্চ 11টার মতো লাগতে পারে বা 12টার মতো লাগতে পারে, এর বেশি লাগবে না। তারপরে বলছিলাম মোলারিটির একক মোল পার লিটার। তার মানে আমরা ইনশাল্লাহ হচ্ছে আর 4টা বা 5টা ক্লাসে এই চ্যাপ্টার প্যাক করে ফেলবো, ম্যাক্স 5টা, আজকেরটা বাদ দিয়ে আর কি। তারপরে এই দুইটা ইকুয়েশন তোর যেটা ভালো লাগে তুই সেটা ইউজ করবি, খালি মনে রাখিস এই সূত্রে এমএল ইউজ করতে হয়, এই সূত্রে লিটার ইউজ করতে হয়। প্রমাণ দ্রবণ বলছিলাম যে দ্রবণের ঘনমানটা জানা থাকে এবং যে দ্রবণের ঘনমানটা জেনে আমি অন্য দ্রবণের ঘনমানটা বের করতে পারি তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। মানে আমি তোদেরকে সবসময় বলি যে শেষ করাটা আমার উপর ছেড়ে দিস। তোরা ফার্স্ট পেপার হচ্ছে শুরুর দিকে যখন স্লো পড়াচ্ছিলাম, তোরা অনেকে একটু টেনশন করছিলে না যে ভাইয়া শেষ হবে কিনা, শেষ হবে কিনা, অনেক স্লো পড়াচ্ছেন। আমি তাড়াহুড়া কিন্তু কখনোই তাড়াহুড়া করিনি, এক ফোঁটা তাড়াহুড়া করি নাই। কিন্তু ফার্স্ট পেপার কিন্তু খুব সুন্দর মতো স্মুথলি শেষ হয়েছে। আর দেখবি এখানেও আমি তাড়াহুড়ো করছি না বা স্লো পড়াচ্ছি না, এটাও খুব সুন্দরভাবে স্মুথলি শেষ হয়ে যাবে। এস সমান হচ্ছে 1000 W/m × V, যেটা দেখলাম। এরপরে হচ্ছে লঘুকরণের সূত্র বলছিলাম, V1S1 সমান হচ্ছে V2S2। সো V1S1 V2S2 দেখলাম, যদি কখনো একাধিক দ্রবণ মেশাই তাহলে সামেশন দিব। দ্যাটস ইট। তারপরে আমরা দেখছিলাম যে হচ্ছে ওই যে বুয়েটে আসা একটা কোয়েশ্চেন, 3 মোলার থেকে 2 মোলার বানাতে হলে কি করতে হবে। তারপরে আমি তোদেরকে দেখাইছিলাম ঘনমাত্রা যদি ট্রান্সফার করি তাহলে ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, 25-এর এইচএসসি পরীক্ষা কি এপ্রিলে হবে? না, আর একটু পরে হবে, এত আগে হবে না। এরপরে বলছিলাম যদি একাধিক মেশাই তাহলে কি হবে সেটা দেখছি। তারপর দুইটা দ্রবণ একসঙ্গে মেশাইছি, রেশিওটা বের করলাম। এই তো, এইটা। ওকে, এই প্রশ্নটা কি আমরা সলভ করছিলাম? আহ আচ্ছা ভাই, আমরা যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আছি তারা কি আসলে পাবো কিনা? না, ওইটা আসলে আমার ফার্স্ট পেপারে রেকর্ডেড কোর্সের উপরে বেস করে দিচ্ছি তো। সো সেকেন্ড পেপারে আসলে এটা দেওয়া হবে না। আচ্ছা, ম্যাথটা লিখে নে তাইলে। কত জায়গায় আসছে? বুয়েট 12-13, চুয়েট 9-10, 8-9। বুয়েট না, সরি, রুয়েট। এটা খুবই ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ। আচ্ছা, আমাকে বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, মোলার ঘনমাত্রা নির্ণয় করো। ওকে, ভালো কথা। যাহাই সিসি তাহাই সেমি কিউব তাহাই মিলিলিটার, এটুকু আশা করি আমরা সবকিছু বুঝি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? এস সমান হচ্ছে, মনে আছে, 1000 W/m × V। আজকে আশিক ভাইয়ের একটা পোস্ট দেখলাম, তোরা আশিক ভাইকে চিনিস কিনা জানি না, ভাইও কিন্তু কেমিস্ট্রি পড়ান। তো ভাইয়ের একটা পোস্ট হচ্ছে এরকম, উনি এরকম ভাবে পোস্ট করছে যে অনেকের কাছে মনে হয় অর্গানিক কেমিস্ট্রি কঠিন, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে পরিমাণগত রসায়ন হচ্ছে, ভাই বলল যে ওনার কাছে মনে হয় যে কঠিন।
কিন্তু আমি আসলে এখানে একটু দ্বিমত পোষণ করি। বিশ্বাস কর ভাই, পরিমাণগত রসায়নে তোর অ্যাডমিশনেও যা লাগবে তার থেকেও কঠিন জিনিস আমি পড়াইছি। এবার আমাকে একটু বল যে, যে ৫টা ক্লাস হয়ে গেছে সেই ৫টা ক্লাস কি তোদের কাছে কঠিন লাগছে কিনা? আচ্ছা, আশিক ভাই একজন কেমিস্ট্রির ভাই আরকি। না চিনলে সমস্যা নাই। মানে আমি জানতে চাচ্ছি, আমি কিন্তু ভাই এমন না যে তোদের সহজ জিনিস পড়াইছি। তোদের অ্যাডমিশনে পর্যন্ত যা লাগবে তার থেকেও কঠিন জিনিস আমি পড়াইছি। কিন্তু আমি বিশ্বাস করি কঠিন লাগে নাই, এবং এর সামনে যা আসবে সেগুলো এমন আহামরি কঠিন কিছু না। ওকে, ফর্মুলায় ভ্যালু ইনপুট করি। আমার খুব প্রিয় চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। আমার পেইন লাগে হইতেছে প্রথম পত্রের ৩য় অধ্যায়, খুবই পেইন লাগে। ডাব্লিউ কত? 5.85। এবং ওইটা কেমিস্ট্রির সব থেকে কঠিন চ্যাপ্টার। তোরা অনেকে পার করে আসছিস। আর এখানে আছে এম। এম কত? সোডিয়াম ক্লোরাইড। ৫৮.৫ ইন্টু ভি কত? ভি হচ্ছে ২০০ সিসি। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ১০০০ ইন্টু 5.85 ইন্টু হচ্ছে 58.5 ইন্টু হচ্ছে ২০০। তাহলে এখানে থাকে হচ্ছে 0.34 মোলার। আশা করি অভ্যাসটা সবার হইছে। আনসার বের করে এখানে বক্স করে দিবি। কি রে, সবার উত্তর আমার উত্তর আলাদা কেন আসলো? 5.85। ও আচ্ছা, আমি এখানে বুঝছি আমার কেন ভুল হয়েছে। 0.5 মোলার, হ্যাঁ। এবার আসে হচ্ছে মোলালিটি। মোলালিটির এখানে আমি একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি, এটা শর্ট সিলেবাসে নাই, বুঝছিস? এখন ঘনমানটার মধ্যে আমাদের হচ্ছে একটা দুইটা হচ্ছে শর্ট সিলেবাসে নাই। কিন্তু মেইন কথা হচ্ছে যে এই এক দুইটা যদি বাদ দিয়ে যায়, মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকে। তো এই মনের মধ্যে দেখবি এটা পড়াইতে আমার লাগবে হচ্ছে ৬-৭ মিনিট। তো এই ৬-৭ মিনিটের জন্য মনের মধ্যে খুঁতখুঁতানি রাখার কোনো দরকার নেই। একটা হচ্ছে মোলারিটি ছিল, পার্থক্যটা বুঝাই দেই। তুই যখন মোলারিটি পড়ছিলি তখন ছিল প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে সেটা হচ্ছে মোলারিটি। খেয়াল কর, প্রতি লিটার মানে আয়তন নিছিস, আর এখানে দ্রবণ হিসাব করতি। আর যখন মোলালিটি হিসাব করতি তখন হচ্ছে প্রতি কেজি দ্রাবকে। আমি একটু কম্পেয়ার করে দেখাই, তাহলে বোধহয় একটু বুঝতে সুবিধা হবে। প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব্য থাকে। পরের স্লাইডে যাই। মোলারিটি যখন আমরা হিসাব করছি তখন এখানে আমরা কি হিসাব করছিলাম? দ্রবণ, দেখ। মানে এখানে আমরা হিসাব করছিলাম হচ্ছে দ্রবণের আয়তন। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে সেটা হচ্ছে মোলারিটি। আর মোলালিটি হচ্ছে কি হিসাব করি আমরা? দ্রাবকের ভর প্রতি কেজি দ্রাবকে। এই হচ্ছে ডিফারেন্স। এখন মাঝে মধ্যে খ নাম্বারের কোয়েশ্চেন আসে যে কোনটা ভালো। দেখতো তোদের কোনো আইডিয়া আছে কিনা কোনটা ভালো? এটা খ নাম্বারে আসে। চিন্তা কর, মোলারিটি ভালো নাকি মোলালিটি ভালো? আচ্ছা, নবনী বলছে মোলালিটি ভালো। হ্যাঁ, আমিও বলে দিচ্ছি মোলালিটি ভালো। কেন মোলালিটি ভালো? যদিও তুই দেখবি ম্যাক্সিমাম টাইমে হিসাব করা হয় মোলারিটি দিয়ে, এটা বহুল প্রচলিত, বাট এটা ভালো। ভালো কারণ হচ্ছে দ্রবণের আয়তন। ভাই, আয়তন তাপমাত্রা চাপের সাথে পরিবর্তন হয় না হয়তো? শীতকালে দ্রবণের আয়তন যা হবে গরমকালে আয়তন তো ভিন্ন হতেই পারে। এজন্য আয়তন যখন তুই ডিল করবি তখন এখানে তাপমাত্রা চাপের উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি আসে। বাট যখন তুই ভর নিবি প্রতি কেজি দ্রাবকে কতটুকু আছে, তখন কিন্তু তাপমাত্রা চাপ নিয়ে আমাকে ভাবতে হয় না। এই জন্য মোলালিটি ভালো। যদিও আসলে হচ্ছে বাস্তবে এটা বেশি কনভিনিয়েন্ট। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কোনটা বেটার, সেটা হচ্ছে মোলালিটি ভালো। মোলালিটি ভালো কারণ তাপমাত্রা টি ও পি নিরপেক্ষ। তাপমাত্রা ও চাপ নিরপেক্ষ। এটা যখন ফুল সিলেবাস ছিল তখন আমাদের সময় একেবারে হট টপিক ছিল যে কোনটা ভালো, মোলারিটি নাকি মোলালিটি। ভাই, ভর কনস্ট্যান্ট থাকে মোলারিটিতে, হ্যাঁ। তাহলে প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব্য থাকে, তার মানে এখানে যদি আমি ফর্মুলা বের করতে চাই, মোলালিটিকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। এম মানে হচ্ছে নিচে হচ্ছে দ্রাবকের ভর,
দ্রাবকের ভর কোন এককে নিতে হবে? কেজি এককে নিতে হবে। আর উপরে হচ্ছে দ্রবের মোল। এই তো। মোলারিটি কি এসটিপি তে নিব? তুষ্টি? না, মোলারিটি হচ্ছে স্থির তাপমাত্রা চাপ, এসটিপি বলে কোনো কথা নাই, তাপমাত্রা চাপ স্থির থাকতে হবে। এই জন্য দেখ মোলারিটি ডেফিনেশনে কিন্তু এইখানে একটু লেজ লাগানো ছিল, তাপমাত্রা চাপ স্থির বা স্থির তাপমাত্রা চাপে। কিন্তু মোলালিটি লেখার সময় ওইটুকু আমি বাধ্য না, কারণ তাপমাত্রা চাপ এখানে স্থির থাকুক না থাকুক, ভর তোর পরিবর্তন হয় না, তাই না? এবার একটা প্রশ্ন সলভ করি। কোন দ্রবণের ঘনমাত্রা এস মোলার হলে মোলালিটি কত হবে? আগের স্লাইড আরেকবার নে। এই যে মাত্র এখন 24 ব্যাচ নিয়ে একটা পোস্ট আসলো, করে লাভ নেই, আমি এর একটাও ইমপ্রুভ করব না। মিলিমোল পার লিটারকে কিভাবে মিলিগ্রাম পার ডেল কনভার্ট করবো অর্থে? আচ্ছা, প্রশ্নটা রেখে দে, আমি পরে দেখবো না। আমাকে বলছে কোন দ্রবণের ঘনমাত্রা এস মোলার হলে মোলালিটি কত। মানে এই কোয়েশ্চেনটা আসলে দিন শেষে কি মিন করে? এই প্রশ্নটা মিন করে যে মোলারিটি এবং মোলালিটি এর মধ্যে সম্পর্ক। মানে আমি আসলে কি করব? আমি করব হচ্ছে, এই তো আমি মোলালিটির ফর্মুলা জানি যে উপরে দ্রবের মোল সংখ্যা, নিচে দ্রাবকের ভর। কিন্তু দেখবি যে যতগুলো ঘনমাত্রার প্যারামিটার আছে, এর মধ্যে কমন হচ্ছে মোলারিটি। আমরা সবসময় সবার সাথে মোলারিটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, এখানেও তাই করব। তার মানে হইতেছে আমি এখানে মোলারিটি আমাকে দেওয়া আছে, আমি মোলালিটি বের করব। এখন দেখতো ভাই এইখানে যে ভ্যালুটা দেওয়া আছে এস মোলার, এটা কি মিন করে? এটা মিন করে হইতেছে এইটা, 1000 ml দ্রবণে এস মোল দ্রব আছে। দেখতো ভাই বুঝিস কিনা, মানে আমাকে প্রশ্নে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাকে যদি আমি এক্সট্রাক্ট করি তাহলে এইটা দাঁড়ায়। মানে এই যে এইটা মানে হচ্ছে এইটা, বুঝছিস? খালি ওইখানে একটা সিম্বল দেওয়া আছে, আমরা সেটাকে একটু ভেঙে চুরে বুঝার চেষ্টা করলাম যে 1000 ml দ্রবণে স্মল দ্রব আছে। এখন তোর এখান থেকে মোলালিটি বের করতে হবে, সবাই লেখা রাখ, মানে কলম টলম রেখে দে। আমি তোকে বুঝাই দিচ্ছি ফর্মুলাটা কেমনে আসে, কিন্তু যুদ্ধের ময়দানে অস্ত্র রেডি করে নিয়ে যেতে হবে, মানে তোকে ফর্মুলাটা মুখস্থ রেখে তারপর এক্সাম হলে যেতে হবে। চেষ্টা করবি ফর্মুলাটা মুখস্থ করা, বাট বুঝারও চেষ্টা করিস। আর আমি এখন যখন দেখাবো তোর কাছে মনে হতেই পারে ভাইয়া ফর্মুলা তো আমিও হয়তো এক্সাম হলে আপনার মতো করে বের করতে পারবো, এটা পারা অনেক কঠিন হবে, আমার তো মুখস্থ আছে ফর্মুলাটা, এই জন্য আমি দেখা দিচ্ছি সহজে। আমি বের করব মোলালিটি, লিখবি না কেউ আগে থেকে? মোলালিটি মানে ছোট হাতের এম। এখন মোলালিটির উপরে ইকুয়েশনে কি ছিল দেখ, দ্রব্যের মোল সংখ্যা ছিল, তাই না? দ্রব্যের মোল। তাহলে এখানে আমাদের দ্রব্যের মোল কত? এস মোল দ্রব্য আছে না, খেয়াল করছিস? তাহলে দ্রব্যের মোল সংখ্যা মানে উপরে আমি ঠিকই হচ্ছে এস নিলাম। দেখ বুঝিস কিনা এটুকু? উপরে আমার দ্রব্যের মোল সংখ্যা নিতে হবে, আমি নিলাম হচ্ছে দ্রব্যের মোল, সেটা হচ্ছে এস। কারণ এস মোলার মানেই 1000 ml দ্রবণে এস মোল দ্রব্য আছে। নিচে আমাদের কি নিতে হবে? নিচে আমাদের নিতে হবে দ্রাবকের ভর। কিন্তু আমার কাছে দ্রাবকের ভর দেওয়া নাই, আমার কাছে দ্রবণের আয়তন দেওয়া আছে, দেখ এটা দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের আয়তন থেকে আমি দ্রবণের আয়তন থেকে এই 1000 হচ্ছে দ্রবণের আয়তন। এই 1000 কে যখন দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করব, দেখ মনে আছে কিনা যে ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান হচ্ছে m/v। তাহলে m সমান কি? w ইন্টু v, তাই না? তাহলে আমি যদি 1000 কে, 1000 হচ্ছে দ্রবণের আয়তন, রো হচ্ছে দ্রবণের ঘনত্ব, এই দুটাকে যদি গুণ করি তাহলে আমি কি পাইতেছি? আমি পাচ্ছি হচ্ছে দ্রবণের ভর। দ্রবণের ভর থেকে আমি দ্রবের ভর মাইনাস করলেই কি পাচ্ছি? দ্রাবকের ভর পাচ্ছি। কারণ দেখ নিচে আমার কি লাগবে? দ্রাবকের ভর লাগবে। এখন দ্রাবকের তো ভর মানে দ্রবের তো ভর দেওয়া নাই, দ্রবের কি দেওয়া আছে? মোল দেওয়া আছে। আমি দ্রবণের ভর থেকে দ্রবের ভর মাইনাস করব, কিন্তু আমার কাছে দেওয়া আছে দ্রবের মোল সংখ্যা। এই যে যে মোল সংখ্যা দেওয়া আছে, এই মোল সংখ্যারে ওর মোলার ভর দিয়ে যদি গুণ করি বা পারমাণবিক ভর দিয়ে যদি গুণ করি, তাহলে আমি দ্রবের ভর পাচ্ছি। তাহলে খেয়াল করে, এটা হচ্ছে দ্রবণের ভর, এটা হচ্ছে দ্রবের ভর, বিয়োগ করলে কি পাচ্ছি? দ্রাবকের ভর। কিন্তু শর্ত আছে,
এই যে কোন এককে নিতে হবে দেখ তো ভাই, কেজিতে না? কিন্তু এখানে সবগুলো ডিজাইন করা এম নর্মালি আমরা গ্রামে নেই, এই রোটাও হচ্ছে গ্রাম পার এমএল এ নেওয়া হয়। আমার লাগবে কিসে কিন্তু কেজিতে, এটা বের হয়েছে কিসে গ্রামে। তাহলে এখানে কি করতে হবে, এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এইখানে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে সেই 100 উপরে গিয়ে কি হয়ে যাওয়া, গুণ হয়ে যাওয়া। এইটা হচ্ছে আমাদের মোলালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক। কিন্তু ভাই তোর কি মনে হয় পরীক্ষার হলে তুই, ও আচ্ছা শূন্য একটা কম দিয়ে ফেলছি, পরীক্ষার হলে তুই এটা এরকম ভাবে বের করতে পারবি? না। এক্সাম হলের জন্য এটা মুখস্থ করতে হয়। লিখে না, আমি বুঝাই দিচ্ছি। তাহলে চল একটু সংক্ষেপে রিভিউ করে দেই। সেটা হচ্ছে, আমার কাছে দেওয়া আছে কোন একটা দ্রবণের ঘনমাত্রা এস মোলার, মানে মোলারিটিতে দেওয়া আছে। ঘনত্ব দেওয়া থাকবে কি? হ্যাঁ, ঘনত্ব দেওয়া থাকবে, নাহলে কেমনে করবে? আমাকে মোলারিটি বের করতে বলছে। এখন ঘনত্ব এস মোলার মানে কি? 1000 ml দ্রবণে এস মোল দ্রব্য আছে, ভালো কথা। এখন মোলালিটির ইকুয়েশন ছিল উপরে দ্রবের মোল সংখ্যা এস নিচে। নিচে আমাকে নিতে হবে দ্রাবকের ভর। তো দ্রাবকের ভর মাইনাস মানে কি, দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। দ্রবণের আয়তনকে দ্রবণের রো দিয়ে গুণ করছি, তাহলে আমি কি পাইলাম, দ্রবণের ভর পাইছে। ইন্টু দ্রবের মোল সংখ্যারে দ্রবের মোলার ভর দিয়ে গুণ করছি। এস এম মানে হচ্ছে ভর। ওই যে দেখ, ভরকে এম দিয়ে ভাগ করলে পাওয়া যায় মোল, এবং আবার হচ্ছে ওই মোলকে এম দিয়ে গুণ করলে পাওয়া যায় হচ্ছে ভর। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এন সমান কি, এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম না? তাহলে ডাব্লিউ সমান কি, এন ইন্টু এম। ওই এন মানেই তো এখানে মোল সংখ্যা, এস মোল, বুঝছিস, ওখান থেকে আসছে। তাহলে 1000 ইন্টু ডাব্লিউ মানে দ্রবণের ভর, এস ইন্টু এম মানে দ্রবের ভর, বিয়োগ করলে পাওয়া যায় দ্রাবকের ভর, বাট বের হয় কেজিতে। 1000 দিয়ে ভাগ করে উপরে গিয়ে গুণ হয়ে গেছে, গ্রামে বের হইলো, সরি গ্রামে বের হয়েছিল, কেজিতে বের হয়েছে। সবাই কি বুঝতে পারছে এবার? এরপর লিখে হচ্ছে পিপিএম এবং হচ্ছে পিপিবি। পিপিএম ফুল মিনিংটা বলে দেই। পার্টস পার মিলিয়ন। তোরা কি জানিস মিলিয়ন মানে কত? মিলিয়ন মানে হচ্ছে 10⁶। মানে 1 মিলিয়ন টাকা মানে হচ্ছে 10 লাখ টাকা, বুঝছিস? মানে টাকায় কেউ যদি হচ্ছে যে থাকে না মিলিনিয়ার, কেউ যদি টাকায় মিলিনিয়ার হইতে হয় তাহলে তার 10 লাখ টাকা থাকা লাগবে। এই জন্য টাকায় মিলিনিয়ার হওয়া এত বিগ ডিল না আর কি। কিন্তু কেউ যদি ডলারে বা ইউরোতে মিলিনিয়ার হইতে চায়, তাইলে হইতেছে সেখানে আবার কাহিনী আছে। কেউ যদি ডলারে মিলিনিয়ার হইতে হয় তাহলে তার টাকা লাগবে হচ্ছে 10 লাখের 100 গুণ। তাহলে 10 লাখ থেকে হচ্ছে 1 কোটি। ও, কারো যদি 10 কোটি টাকা থাকে, 10 কোটি টাকা থাকে, তাহলে হচ্ছে সে মিলিনিয়ার হয় আর কি, ইন্টারন্যাশনাল স্কেলে। টাকার স্কেলে মিলিনিয়ার হওয়াটা বিগ ডিল না, এটা অনেকেই আছে, অনেক রিক্সাওয়ালা পর্যন্ত আছে, 10 লাখ টাকা অনেক রিক্সাওয়ালারও আছে। এখন দেখ, সো প্রশ্ন হচ্ছে পিপিএম পিপিবি। অনেকে প্রশ্ন আসে যে এটা কিন্তু শর্ট সিলেবাসে আছে এটা, এবং খুব ইম্পর্টেন্ট। আমি পিপিএম পিপিবি কেন হিসাব করি? পরিমণি দেখলাম অ্যাড দিতেছে, ওই যে ওয়ালটন ফ্রিজ কিনলে হচ্ছে কি বলে হচ্ছে মিলিনিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রশ্ন আসতে পারে যে ভাই আছে, মোলারিটি আছে, মোলালিটি আছে, তো এত কিছু থাকতেও আমি পিপিএম দিয়ে কেন হিসাব করি? শোন, পিপিএম পিপিবি এটা হচ্ছে অতি লঘু দ্রবণের জন্য ব্যবহার করা হয়। তোরা কেউ পড়ছিস কিনা আমি জানি না। তোরা যখন দেখবি যে ওই যে সারফেস ওয়াটার পড়বি পরিবেশ রসায়নে, আমি এখনো পড়াই নাই, তখন দেখবি বিওডি সিওডি এই জিনিসগুলো হচ্ছে সব পিপিএম এ বের করা আছে। বিওডি মানে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ডিও মানে পানিতে কতটুকু অক্সিজেন ডিসলভ আছে। মানে এই টাইপের হচ্ছে কিরকম, ধর এই যে আমার কাছে 1 বোতল পানি আছে, বা ধর তোর বাড়িতে গিয়ে আমি বললাম যে হচ্ছে যেমন জেবার বাসায় আমি বেড়াইতে গেলাম, তো জেবার বাসায় বেড়াইতে গিয়ে ওরা বলতেছে যে ভাই আমাকে 1 গ্লাস শরবত খাওয়া। তো ও চিন্তা করলো শাওন ভাই তো চিনি কম খায়, তাহলে ঠিক আছে
এক গ্লাস শরবতের মধ্যে সাবান ভরে একটা চিনির দানা দিয়ে বললাম যে ভাই শরবত খান। এখন এই এক গ্লাস পানির মধ্যে একটা চিনির দানা দিছে যে বা আমার শরবতের মধ্যে। তো আমি কি দিন শেষে শরবত খাবো নাকি পানিই খাবো? দিন শেষে কিন্তু আমি পানিই খাবো। মানে এতটা লঘু, যে লঘু মানে টের পাওয়া যায় না ওর মধ্যে কিছু আছে। সেই টাইপের দ্রবণের জন্য আমরা পিপিএম টাইপের প্যারামিটার হিসাব করি। তো তোর মাথায় প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া, এর জন্য কি মোলারিটি হিসাব করা যেত না? যেত, কিন্তু সেখানে মানটা খুব অদ্ভুত মান আসতো। 10 টু দি পাওয়ার মাইনাস কিছু একটা বা এই টাইপের মান আসতো, আমরা সেই মানটা চাই না, বুঝছিস? সো অতি লঘু দ্রবণের জন্য ব্যবহৃত হয় এই এককটা, ডিজাইন করাই হচ্ছে অতিরিক্ত লঘু দ্রবণের জন্য। এখন যেমন ধর হচ্ছে একটু বলে দেই যে কি টাইপের দ্রবণ। তুই যখন হচ্ছে ক্ষরতা পড়বি, মানে পানিতে কতটুকু ক্ষরতা আছে, সেইখানে দেখবি পিপিএম এ বের করা হয়। তুই যখন ডিও পড়বি, পানিতে কতটুকু অক্সিজেন মেশানো আছে। তুই যখন বিওডি পড়বি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তুই যখন সিওডি পড়বি, বা অনেকের গ্রামে দেখবি পানিতে আর্সেনিক মাপে টিউবওয়েলে, ওই টিউবওয়েলের আর্সেনিক মাপার সময় কিন্তু পিপিএম বের করা হয়। লঘু মানে পাতলা আর কি, একটা পানিতে কতটুকুই বা অক্সিজেন থাকে। এখন আমি তোকে একটু একটা পয়েন্ট লিখে দিই, সেটা হইতেছে এইটা, পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। ওকে, আমি এটার প্রতিবেদন দেখাবো যে পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার কেন হয়। কিন্তু ভাই দিন শেষে সেই প্রতিবেদন তোর মনে রাখা লাগবে না, তোর মনে রাখা লাগবে এইটা। সবাই এটা আগে মাথায় ঢুকা, আমি একটু পরে প্রমাণ দেখাবো যে কেন এরকম হয়েছে। মানে কারো যদি কোমলমতি হৃদয়ে মানতে কষ্ট হয়, ভাই মানবো না, একটু প্রমাণ করে দেখান, তার জন্য দেখাবো। কিন্তু মনে রাখা লাগবে পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে যাহাই পিপিএম তাহাই মিলিগ্রাম পার লিটার। দ্বিতীয় ফর্মুলা হইতেছে এইটা, পিপিএম সমান হচ্ছে 1000 ইন্টু এম ইন্টু এস। এই ফর্মুলাটা লিখে নে। আমি এটাও বুঝাই দেখবো যে হইতেছে এটা কই থেকে আসে, কিন্তু দিন শেষে এই দুটা ফর্মুলা মুখস্থ করতে হবে। স্যার বিওডি সিওডি থেকে কি সিকিউ আসে না? নর্মালি হচ্ছে কলেজ লাইফে বা এইচএসসি তে আসে না, ওই আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, অ্যামাগা কার্ভ এখান থেকে বেশি আসে। আচ্ছা, বলছে টিটিএম মানে কি? টিটিএম মানে টানা টানা মুখস্থ। আচ্ছা, ধরলাম প্রথমটা তুই মেনে নিছিস, এবার দ্বিতীয়টা বুঝাই দে। সেটা হচ্ছে পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাই তো? আচ্ছা কাচ্চা বাচ্চারা, এই এস মানে কি দেখতো ভাই? এখানকার যে এস, এস মানে তো মোল পার লিটার, তাই না? এস মানে কিন্তু মোল পার লিটার। ওকে, এস মানে মোল পার লিটার। এস এর সাথে যখন এম গুণ করবি, কিছুক্ষণ আগে শিখাইছিলাম এস এর সাথে এম গুণ করলে সেটা ভর হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, দেখ এখানে এস এর সাথে এম গুণ করলে ভর হয়ে যায়। তাহলে আমি বলতে পারি যে এস মানে মোল পার লিটার, এম এস মানে হচ্ছে গ্রাম পার লিটার। দেখ বুঝিস কিনা যে হইতেছে এস, এস মিনস হচ্ছে মোল পার লিটার। এম এস মানে কি? এম এস মানে হচ্ছে গ্রাম পার লিটার। আর তাকে যখন 1000 দিয়ে গুণ করবি, তখন সেটা কি হয়ে যায়? মিলিগ্রাম পার লিটার হয়ে যায় না? তার পিপিএম মানে তো মিলিগ্রাম পার লিটার, তুই নিজেই বুঝছিস। এখন তোকে আমি লজিক দিয়ে বুঝাই দিলাম ফর্মুলাটা কিভাবে আসছে, বাট এন্ড অফ দ্য ডে তোকে এই ফর্মুলাটা মাথায় নিয়ে এক্সাম হলে যেতে হবে। এবার প্রথমটা আসি, প্রথমটা কই থেকে আসে? মানে অনেকের কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসতেই পারে, ভাই কই থেকে আসে? দেখ তো ভাইয়া, 1 ppm মানে কি? মানে হইতেছে এইটা, 1 গ্রাম দ্রব্য বাই মিলিয়ন গ্রাম, এটাই তো। পিপিএম মানে প্রতি মিলিয়ন ভাগে কত ভাগ আছে, তাহলে 1 ppm মানে হচ্ছে 1 মিলিয়ন গ্রামে 1 গ্রাম আছে। তাহলে উপরে আমি 1 গ্রাম নিলাম। ওই যে কিছুক্ষণ আগে জেবার উদাহরণটা দিলাম, যে জেবার বাসায় শরবত খেতে গেছি, জেবা আমারে 1 গ্লাস পানিতে একটা চিনির দানা দিছে, দিয়ে বলছে ভাই শরবত খান। মানে আমি বলতে চাচ্ছি এইটা যে টাইপের দ্রবণের জন্য ডিজাইন করা, সেই টাইপের দ্রবণ আর সেই টাইপের দ্রাবক কি আলাদা কথা? বলছিলাম যেবার বানানো শরবত খাওয়ার পানি খাওয়া কিন্তু একই কথা। তাহলে যেটাই হচ্ছে দ্রবণ, সেটাই কি দ্রাবক না? বুঝতে পারি কি? আর দ্রাবক যদি পানি হয়, যেটা ভর হয় সেটা আয়তন হয়।
মানে আমি এখানে বলতে পারি 10⁶ দ্রবণ, লেখাই যায় কিন্তু। কারণ ওই একটা চিনির জন্য ভাই ভর কিন্তু এমন আহামরি পরিবর্তন হয় নাই। তাহলে কি করলাম ভাইয়া? আমি করলাম হচ্ছে যে দ্রবণকে দ্রাবক ধরে নিছি। ধরাই যায়, কারণ এই সিস্টেমটা ডিজাইন করাই হচ্ছে অতিলঘু দ্রবণের জন্য। এই পার্টে কি লেখা লাগবে? চাইলে লিখতে পারিস, বাট মনে রাখা লাগবে না, এমনি দেখাচ্ছি আর কি। কারো যদি কিউরিসিটি জাগে কিভাবে আসলো। বা তোরা আজ থেকে ঠিক 2 বছর পরে টিউশনি করাইতে যাবি। এখন টিউশনি করাইতে গিয়ে এমনিতেই শর্ট সিলেবাস পড়াবি, মানে নিজে পড়ে যাচ্ছিস। যাদেরকে পড়াবি তাদের ফুল সিলেবাস থাকবে। সো এমনিতেই দেখা যাবে যে হচ্ছে যেগুলো তোর সিলেবাসের বাইরে সেগুলো পড়াইতে গিয়ে প্যারা খাচ্ছিস। আবার যদি হচ্ছে এটা তো শর্ট সিলেবাসে আছে, এখান থেকে যদি উত্তর দিতে না পারিস তখন তো টিউশনিতে মানে হচ্ছে ঝামেলায় পড়ে যাবে। তাহলে আমি দ্রবণকে দ্রাবক ধরছি, দ্রাবককে পানি ধরছি, পানির ভর এবং আয়তন আমরা জানি সমান আসে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? উপরে হচ্ছে 1 গ্রাম, নিচে হচ্ছে 10⁶ মিলিলিটার। উপরে লেখা যায় না 10⁻³ মিলিগ্রাম লেখা যায়, কারণ 1 গ্রাম মানে 10⁻³ বা 1000 মিলিগ্রাম। আর নিচে কি লেখা যায়? 10⁻³ লিটার লেখা যায়, দেখ। তো এটা কাটাকাটি যায়। তো আমি এখান থেকে কি পাইলাম? এখান থেকে পাইলাম হতেছে এইটা, যে 1 ppm সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ওই যে ওইখান থেকে আসছে যে ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, বুঝছিস? এখন একটু চল দেখি পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন আসে। সো ppm মানে দিন শেষে আমাকে দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। একটা হচ্ছে ppm মানে মিলিগ্রাম পার লিটার, আর ppm মানে 1000 ms। 1000 ms আমি যেমনে বলছি এমনি মনে রাখবি, 1000 ms 1000 ms, এমনি মনে রাখা সহজ। এবার এই ফর্মুলাটা লিখে নে। আচ্ছা, বুঝতে পারি নাই, আবার বুঝাচ্ছি। 1 ppm মানে কি? 1 গ্রাম দ্রব বাই 10⁶ গ্রাম দ্রবণ। ppm মানে তো মিলিয়ন ভাগের মধ্যে কত ভাগ আছে। ফুল ফর্ম চিন্তা কর, পার্টস পার মিলিয়ন। তাহলে 1 ppm মানে 1 মিলিয়ন ভাগের মধ্যে 1 ভাগ আছে। সো 10⁶ গ্রামের মধ্যে 1 গ্রাম আছে। এখন এই 10⁶ হচ্ছে দ্রবণ। ppmটা ডিজাইন করাই হতেছে অতিলঘু দ্রবণের জন্য। অতিলঘু দ্রবণ আর দ্রাবকের ভর সেম হয়। আর দ্রাবক যদি পানি হয়, ভর যা হয় আয়তনও তাই হয়। সো অনেক কিছু ধরে নিছে আসলে। তাহলে 1 গ্রাম বাই 10⁶ মিলিলিটার। তো 1 গ্রাম সমান কি 1000 মিলিগ্রাম না? 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। আর 10⁶ml কে 1000 দিয়ে ভাগ করলেই লিটার আসে আর কি। সো 10⁶ml যে কথা, 10⁻³ লিটার সেই কথা। ওকে ভাই, এমএলই কেন ধরে নিলাম তোকে বুঝাই দিলাম যে কিভাবে আসছে ইকুয়েশনটা। এবার বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। এবার এই ফর্মুলাটা লিখে নে, মানে ম্যাথটা লিখে নে। প্রশ্ন হচ্ছে যে 2 মোলার সালফিউরিক অ্যাসিড সমান কত ppm। ফর্মুলা তো ঠাড়া মুখস্থ, 1000 ms, তাই তো? এই যে 1000 ms। দ্রাবক পানি না হলে কি করব? তাইলে তো আর এই সমীকরণ আনা যাবে না, কিন্তু দ্রাবক পানিই থাকে নর্মালি, বুঝছিস? তাহলে 1000 তো 1000, এম হচ্ছে 98 ইন্টু এস হচ্ছে 2। আলটিমেটলি থাকে হচ্ছে 196 ইন্টু 10⁻³ এত ppm। পরের প্রশ্ন। পরের প্রশ্নে একটু কাহিনী আছে, দেখতো কাহিনীটা ফিল করতে পারিস কিনা। আমি বলে দিই পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে এখানে 2 মোলার আর এখানে হচ্ছে 2 লিটার 2 মোলার, এই হচ্ছে পার্থক্য। আয়তন দেওয়া নেই, আয়তন আছে। এখন ওই যে একটা মিম মাঝে মধ্যে কিছুদিন আগে বের হয়েছিল না, সাকিব খান আর অপু বিশ্বাস। তো ওই সাকিব খানের যে একটা ছেলে, তো সেই ছেলেটাকে কোলে নিয়ে এরকম একটা মিম বের হতো যে একে নিয়ে এখন আমি কি করব না কোথায় যাব। তোরা কি দেখছিস কখনো এই মিমটা? মানে থিমটা হচ্ছে যে সাকিব খানের, আচ্ছা এখানে কেউ দেখে নাই? আরে কি বলিস! মানে অপু বিশ্বাসের সাকিব সাকিব খানের একটা ছেলে ছিল আর কি। তো সেই ছেলেটা হচ্ছে অপু বিশ্বাস এটা সাক্ষাৎকারে বলছিল যে অনেকে দেখছে।
সাক্ষাৎকারে বলছিল যে শাকিব খান আমাকে এখন হাজবেন্ড হিসাবে হচ্ছে সে, মানে আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিচ্ছে না, এখন একে নিয়ে আমি কি করব। এখন আমার কথা হচ্ছে যে 2 লিটার দিয়ে এখন আমি কি করব, এটা দিয়ে কি কাজ করতে হবে। তো কাহিনী হতেছে যে 2 লিটার, এটা একটু বুঝাই দেই। 2 লিটার হচ্ছে আয়তন। ভালো কথা। এখানে আয়তন দেওয়া নেই, এখানে আয়তন দেওয়া আছে। এখন দেখ 2 মোলার দেওয়া আছে, 2 মোলার মানে কি? 2 মোলার মানে হচ্ছে প্রতি লিটারে 2 মোল আছে। প্রতি লিটারে 2 মোল আছে, এটাই হচ্ছে আমাদের 2 মোলার। প্রতি লিটারে 2 মোল আছে। এখন প্রতি লিটারে 2 মোল আছে এরকম 2 লিটারও যা, 3 লিটারও তাই, 5 লিটারও তাই। হিসাবটা কি? প্রতি লিটারে 2 মোল আছে, এটা হচ্ছে আমাদের হিসাব। এবং তুই আয়তনের, সরি, ঘনমাত্রার একটা একক থেকে ঘনমাত্রার একটা এককে কনভার্ট করছিস, সেখানে আয়তন আসলে কোনো দরকারই নাই। তো সবাই একটু লিখে নে যে এই 2 লিটারকে দেখেও না দেখার ভান করব। বুঝছিস? এটা কেন দিছে? এটা দিছে তুই যেন কিছুক্ষণ ধরে চিন্তা করিস পরীক্ষার হলে, আর এটারে গুণ করে বা ভাগ করে কিছু একটা উত্তর বের করিস। এবং তোর কি মনে হয় না যে প্রশ্ন করছে সে বুঝবে যে তুই এই 2 দিয়ে গুণ করবি অথবা 2 দিয়ে ভাগ করবি? সো মেইন উত্তর সাথে সে হয় 2 দিয়ে গুণ করে একটা উত্তর দিবে, অথবা 2 দিয়ে ভাগ করে একটা উত্তর দিবে। হ্যাঁ, মূল নাম্বার দেওয়া থাকলে তো হিসাব অন্যরকম ছিল। তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক আসলে একই অঙ্ক, সেম সেম এক কালার। এরপর দেখি উল্টা ম্যাথ। একক কি মিলিগ্রাম পার লিটার হবে না? মিলিগ্রাম পার লিটারও দিতে পারিস, পিপিএম দিতে পারিস, একই কথা, সমস্যা নাই। এটা নিজেরা পারা উচিত না? পারা উচিত তো। ওকে, আমাকে বলছে যে এত পিপিএম সালফিউরিক অ্যাসিড সমান কত মোলার। ফর্মুলা কিন্তু ঠাড়া মুখস্থ। পিপিএম সমান 1000 mS। এখন দেখ পিপিএম দেওয়া আছে কত? 294, 10⁻³ এম হচ্ছে 98, ইন্টু হচ্ছে এস। এইটা এটা কাটাকাটি যায়। তাহলে এস সমান কি থাকে? এস সমান থাকে হচ্ছে 3 মোলার। এক্সাম হলে এই টাইপের আনসার আসলে খুব ভালো লাগে, তাই না? মনে হয় যে এখান থেকে কিছু একটা হবে। উত্তর মনে হয় হয়েছে। আহ একটি বোতলে এত পার্সেন্ট হচ্ছে 60% W/W আছে। মোলার ঘনমাত্রা, আচ্ছা মোলার ঘনমাত্রাটা বাদ দে, আমরা পিপিএমটা চিন্তা করি। আচ্ছা এই অঙ্কটা পুরোটা থাক, এই অঙ্কটা পরে পড়বো, আমরা পার্সেন্টেজ শেষ করে আসি। এটা আগে লিখে নে। ওই অঙ্কটা করবো আমরা, প্যারা নিস না। ডিউ 2-3 সালে আসছিল, তোদের অনেকে জন্মেরই আগে। আমাকে বলছে একটা নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে এত গ্রাম আর্সেনিক পাওয়া গেল, সেটা বলছে। আমাকে বলছে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত।
অনেকে এবার চিন্তা করতে পারে, ভাইয়া আমি তো আর্সেনিকের পারমাণবিক ভর জানি না, এরকম চিন্তা অনেকের মধ্যে আসছে। এখানে আর্সেনিকের পারমাণবিক ভর জানতেই হবে না, তুই খালি এখানে ফোকাস কর, এর মধ্যে আনসারটা আছে। 1 লিটার পানিতে এত গ্রাম আছে ভাই, তার মানে কি গ্রাম পার লিটার দেওয়া আছে, তোর লাগবে কি মিলিগ্রাম পার লিটার, একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। এই গ্রামটাকে আমি শুধু মিলিগ্রাম করে দিব, তাইলে আনসার শেষ। তাহলে এত গ্রাম মানে হচ্ছে 0.03 ইন্টু হচ্ছে 1000, তার মানে 30 থাকে। 30 মিলিগ্রাম, ওই মিলিগ্রাম মানেই তো মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 30 আনসার। এই হচ্ছে আমাদের আনসার। এবং দেখে যে অনেকে কিন্তু মনে করতে পারতো যে এ হয়তো উত্তর, কারণ ডিউর প্রশ্নগুলো এই টাইপেরই হয়, একেবারে ইজি না, আবার খুব একটা কঠিনও না, মাঝে মাঝে থাকে। তবে আনসার দিয়ে অপশন দিয়ে হচ্ছে স্টুডেন্টদের অনেক সময় পাজল করে ফেলে। আচ্ছা, পিপিবি যেহেতু আসলো সেটা একটু বলে দেই। তোরা কি বলতো, পিপিএম বড় একক নাকি পিপিবি বড় একক? প্র্যাকটিক্যালি পিপিবি লাগে না, অনেকে আবার এখানে পিপিটিও নিয়ে আসে। আমরা জানি মিলিয়ন ছোট, বিলিয়ন বড়, এখানে তো পার্টস পার বিলিয়ন। বিলিয়ন যে বড় তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে কি বিলিয়ন আছে না পার বিলিয়ন আছে? আমরা তো জানি যে বড় মানকে ইনভার্স করলে ছোট থাকে। তো মেইন কথা হচ্ছে পিপিএম, এটা হচ্ছে বড় একক, বুঝছিস? মিলিয়ন ছোট হইলেও পিপিএম বড়, কারণ পিপিএম এ পার মিলিয়ন আছে, আর এটা হচ্ছে ছোট। আর আমরা জানি ছোট এককে মানটা বড় আসে। মানে এদের মধ্যে স্ট্র্যাটেজি হইতেছে, মনে রাখবি, যে পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়। এটা মুখস্থ করি সবাই। পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়। এখানে কিছু কথা বলার দরকার আছে। অনেকে না ম্যাথমেটিক্স এর মতো ইকুয়েশন দেখতে চাচ্ছে, যে ভাই এরকম একটা ইকুয়েশন দেখান যে 1 ppm সমান 1000 ppb। না, ওই ইকুয়েশন দিলে ঝামেলায় পড়ে যাবি। কেন ঝামেলায় পড়বি? কারণ পিপিএম এর এককও পিপিএম, পিপিএম এর রাশিও পিপিএম। ওই ঝামেলায় যাওয়ার দরকার নেই, মনে রাখবি যে পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়। আর পিপিবি আসলে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার, বাট দরকার নাই এটুকু। সো পুরো কনসেপ্টটাকে আমি শর্টকাটে রিভিউ করে আসি, সেটা হচ্ছে এইটা, যে পিপিএম এটা পার্টস পার মিলিয়ন। এই এককটা আমরা ব্যবহার করি অতি লঘু দ্রবণের জন্য। অতি লঘু মানে এত লঘু যেখানে দ্রবণ আর দ্রাবকের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় না, এই টাইপের লঘু যদি হয়। আর দুইটা রাশি মনে রাখতে হয়, একটা হচ্ছে পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, আর একটা হচ্ছে পিপিএম কে মানে পিপিএম সমান 1000 ইন্টু এম ইন্টু এস। এটুকু মনে রাখলেই হবে, বাকিটুকু তো এমনিতেই পারবেই। আর এটুকু মনে রাখিস যে পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়। এবার সবাই লিখে নে পার্সেন্টেজ বা শতকরা। ঘনমাত্রারও কিন্তু একটা শতকরার ব্যাপার আছে। এবং এইখানে যা লিখছি এই চারটা একটু লিখে নে সিরিয়ালি, আমার মতো করে, আমি যেভাবে লিখছি এভাবেই লিখে, হলে বলিস একটু। ওকে, আমরা দেখলাম যে পার্সেন্টেজের সময় সবসময় দেখবি এই টাইপের একটা সিম্বল দেওয়া থাকে, W/W। মানে পার্সেন্টেজ সবসময় এরকম থাকে যে X%, তারপরে একটা সিম্বল থাকে, এটা উপরে দেই, X%, উপরে হচ্ছে দ্রব, উপরে দ্রব, আর নিচে হচ্ছে দ্রবণ। এটা হচ্ছে সিম্বলের মানে। যদি কেউ না জানিস এখন থেকে জেনে নে।
তার মানে হচ্ছে দেখ, এই যে এখানকার ডাব্লিউ হচ্ছে দ্রবের ভর, এটা হচ্ছে দ্রবণের আয়তন, ভি মানে ভলিউম আর কি, বুঝছিস? এই ভি মানে দ্রবের আয়তন, এই ভি মানে হচ্ছে দ্রবণের আয়তন, এই ডাব্লিউ মানে হচ্ছে দ্রবের ভর, এই ডাব্লিউ মানে দ্রবণের আয়তন, এই ভি মানে দ্রবের আয়তন, ডাব্লিউ মানে হচ্ছে দ্রবণের ভর। আশা করি বুঝতে পারছিস। পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়ে গেল না, পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়। তাহলে মানে কি, পিপিবি তে ভ্যালু বড় হয়েছে, ভ্যালু বড় হলে ওই এককটা ছোট হয়ে যায়। তাহলে যদি x% ডাব্লিউ বাই ভি থাকে, তার মানে কি, আয়তনের মধ্যে ভর, এইটার মানে হচ্ছে 1000 ml দ্রবণে এক্স, সরি 1000 না 100 এক্স গ্রাম দ্রব্য আছে। মানে এই সিম্বলটার যে অর্থ, এই বাংলা কথাটার সেই অর্থ, 100 ml দ্রবণে এক্স গ্রাম। এখানে 100 ml কেন হয়েছে, কারণ নিচে হচ্ছে দ্রবণের আয়তন, আর ডাব্লিউ কেন, দ্রবের ভর। ওকে। 2 নম্বরটার অর্থ ভি বাই ভি, এটার অর্থ হচ্ছে এইটা, 100 ml দ্রবণে x ml দ্রব। এটা কিন্তু ফিল করতে হয়, একটু লজিক্যালি ফিল করলে জিনিসটা খুব ভালো মতো রিলেট করা যায় যে কি হইতেছে এখানে। এরপরে ভরের মধ্যে ভর, এর মানে কি, মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে এক্স গ্রাম দ্রব। আর এটা হচ্ছে কি, ভরের মধ্যে আয়তন, তার মানে হচ্ছে এইটা, 100 গ্রাম দ্রবণে x ml দ্রব। এ বল, কে ফিল করতে পারিস না এই জিনিসটা? এটুকুন আসলে কাউকে শেখার থেকে নিজে ফিল করতে হয়, মানে এই সিম্বলটা দেখে বুঝতে হয়। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার। এবার একটু বলে দিই প্র্যাকটিক্যালি কোনটার কি ইউজ। প্র্যাকটিক্যালি প্রথমটা সব থেকে বেশি ইউজ করা হয়। নর্মালি তুই এতদিন ধরে যতগুলো ম্যাথ ট্যাথ দেখছিস, দেখবি যে দ্রবণের আয়তনের মধ্যে দ্রবের ভর হিসাব করা, এটাই নর্মাল। এই জন্য কখনো যদি আমাদের শুধু x% থাকে, কনভেনশনালি শুধু x% থাকা যে কথা, x% ডাব্লিউ বাই ভি থাকা একই কথা, বুঝছিস? আর দ্বিতীয়টা কোন কেস ইউজ করা হয়, কখনো এমন হইতে পারে যে পানির সাথে দুধ মেশাইছিস, তখন ওই যে এটাও তরল ওটাও তরল, আর তরলের তো আয়তন মাপাটাও সুবিধাজনক। তো এটা হচ্ছে যখন কখনো যদি আমাদের এমন হয় যে তরলের মধ্যে তরল মেশাইছে, তখন দ্বিতীয়টা ইউজ করা হয়। তৃতীয়টা ইউজ করা হয় কখনো যদি আমরা তাপমাত্রা চাপের উপরে নির্ভরশীল থাকতে না চাই তখন। আর 4 নাম্বারটার প্র্যাকটিক্যালি কোনো ইউজ নাই। 4 নাম্বারটা হচ্ছে আমরা জাস্ট মানে শেখার খাতিরে শিখছি, এটার কোনো আলাদা সিগনিফিকেন্স নাই। এখন এইটুকু বুঝলাম, বাট এইটুকু না আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের কাজে লাগবে এইগুলোর সাথে মোলারিটির সম্পর্ক, মানে পিপিএম এর সাথে মোলারিটি আসলে কিভাবে রিলেটেড সেটা হচ্ছে আমাদের কাজে লাগবে। প্রথমটার ফর্মুলা সবাই একটু ধাঁধা মুখস্থ করবে। যদি আমাদের এটা দেওয়া থাকে x% ডাব্লিউ বাই ভি দেওয়া থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে এইটা, এস সমান হচ্ছে, আয় হাই, এস সমান হচ্ছে 10x বাই হচ্ছে এম। লিখে না আমি বুঝাই দিব ফর্মুলাটা কই থেকে আসছে। না না, প্রথম ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে 10x বাই এম, যদি শুধু x% থাকে অথবা x% ডাব্লিউ বাই ভি থাকে, আমি নিচের ফর্মুলাগুলো দেখাবো। ভাই দিন শেষে কিন্তু তোকে ফর্মুলাটা মুখস্থ করতে হবে, বাট আমি বুঝাই দিচ্ছি ফর্মুলাটা কই থেকে আসছে। দেখ তো, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে যে প্রতি 100 ml এ কতটুকু আছে, তাই না? 100 ml এ কতটুকু আছে, এটা হচ্ছে আমাদের এক্স এর মানে। ওকে, ভালো কথা। 10x মানে কি তাইলে? 10x মানে হচ্ছে প্রতি লিটারে কত গ্রাম আছে, বুঝিস কিনা? এক্স মানে 100 ml এ কতটুকু আছে, 10x মানে কি, 1000 ml এ কত গ্রাম আছে। তাহলে 10x মানে হচ্ছে 1000 ml এ কত গ্রাম আছে সেটা বোঝায়। তাকে যখন এম দিয়ে ভাগ করব, তখন কি 1000 ml এ গ্রাম বোঝায় না মোল বোঝায়? তখন কিন্তু 1000 ml এ মোল বোঝায়। 1000 ml এ মোল মানে কি, প্রতি লিটারে কত মোল। সবাই কি ক্লিয়ার হয়েছে ফর্মুলাটা কই থেকে আসছে?
এক্স মানে 100 ml এ কত গ্রাম, 10x মানে প্রতি লিটারে কত গ্রাম, তাকে এম দিয়ে ভাগ করলে হচ্ছে প্রতি লিটারে কত মোল বুঝে, সেটাই তো মোলারিটি। বাট এই কাহিনী কি এক্সাম হলে তুই করতে পারবি মনে হয়? এই কাহিনী কিন্তু করতে পারবি না, সো দিন শেষে ঠাড়া মুখস্থ 10x/m। এবারে সে ভাই পরের গুলো ফর্মুলা কি হবে? আমি তোকে বের করে দিচ্ছি ফর্মুলা কি হবে, পরে ফিল করিস। এইখানের ফর্মুলা হবে হচ্ছে ওই ওই পার্টটুকু কমন, 10x/m। এখানকার ফর্মুলা হবে হচ্ছে এইটা, 10x/m। এখানকার ফর্মুলা হবে ওই অংশটুকু থাকবে, বাট কিছু মডিফিকেশন আসবে। 10x/m। চল মডিফিকেশন দেখে আসি। মডিফিকেশন হচ্ছে, আমরা জানি যে প্রথমটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, মানে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রথমটা। আমরা যখন কম্পেয়ার করব প্রথমটার সাথে কম্পেয়ার করব। এখন দেখ প্রথমটার সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করে দেখলাম যে নিচের ভি অ্যাজ ইট ইজ আছে, এখানেও ভি আছে, এখানেও ভি আছে, চেঞ্জ হয়েছে উপরেরটা। এখন আমি জানি উপরেরটা আসলে কি, উপরেরটা আসলে দ্রব্য না। আমি দেখলাম চেঞ্জ হয়েছে উপরেরটা, উপরেরটা হচ্ছে দ্রব্য, তার মানে এখানে দ্রব্যটা পরিবর্তন হয়েছে। যেহেতু দ্রব্য পরিবর্তন হয়েছে তো এখানে রো দিয়ে গুণ করবি, কার রো? যে পরিবর্তন হয়েছে তার রো। দ্রব্য পরিবর্তন হয়েছে, দ্রব্যের রো। না বুঝলে প্যারা নেই, 3 নাম্বারটায় আস। 3 নাম্বারটার সাথে আমি প্রথমটার কম্পেয়ার করব, কারণ প্রথমটা আমাদের স্ট্যান্ডার্ড। কম্পেয়ার করে দেখলাম দেখ ডাব্লুর জায়গায় ডাব্লু ঠিকই আছে, কিন্তু নিচেরটা পরিবর্তন হয়েছে। নিচে কি থাকে? নিচে তো দ্রাবক থাকে, তাই না? সরি দ্রাবক না, নিচে দ্রবণ থাকে। এটা পরিবর্তন হয়েছে, দ্রবণ। তো যেহেতু দ্রবণ পরিবর্তন হয়েছে, আমি এখানে দ্রবণের রো দিয়ে গুণ করব। মানে যেটা পরিবর্তন হয়েছে তার রো দিয়ে গুণ, সোজা কথা। আমি জানি অনেকের মনে হইতেছে ভাই নিচেরটা পরিবর্তন হলো কেন গুণ করলেন, পরে আসি সেখানে। আচ্ছা শেষটাতে কি পরিবর্তন হয়েছে? দোনোটা পরিবর্তন হয়েছে। দেখ, ডাব্লিউর জায়গায় ভি আসছে, ভি এর জায়গায় ডাব্লিউ আসছে, মানে উল্টে গেছে আর কি। তো যেহেতু দুইটাই পরিবর্তন হয়েছে, আমি দুইটা রো দিয়ে গুণ করবো, কিন্তু স্কোয়ার কিন্তু হবে না, কারণ দুইটা রো সেম রো না। তার মানে এখানে হচ্ছে রো অফ দ্রব ইন্টু রো অফ দ্রবণ। আগে আশা করি বুঝতে পারছি যে ফর্মুলা কিভাবে আনতে হয়, তারপর আমরা ফিল করব যে কেন গুণ ভাগ হয়েছে। লিখে না সবাই। রো কি দেওয়া থাকবে? হ্যাঁ, রো দেওয়া না থাকলে কেমনে করবি? অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে কনসেপ্ট একটু সংক্ষেপে রিভিউ করি। পার্সেন্টেজ মানে তো বুঝতেই পারছি, 100-র মধ্যে কে কতটুকু আছে সেটা বোঝায়। এখন 100-র মধ্যে কে কতটুকু আছে সেটা আবার অনেক ভাবে প্রকাশ করা হতে পারে। যদি ডাব্লিউ বাই ভি থাকতে পারে, ভি বাই ভি থাকতে পারে, ডাব্লিউ বাই ডাব্লিউ, ভি বাই ডাব্লিউ, সবসময় উপরে দ্রবণ নিচে হচ্ছে দ্রবণ। সো ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে এক্স, এই যে গ্রাম দ্রব্য, 100 ml দ্রবণের মধ্যে এক্স ml দ্রব্য, 100 গ্রাম দ্রবণের মধ্যে এক্স গ্রাম দ্রব্য, আর 100 গ্রাম দ্রবণের মধ্যে এক্স ml দ্রব্য। ওকে, ভালো কথা। তারপরে আমি দেখলাম যে হইতেছে যে ফর্মুলাটা কিভাবে আনবো, এর সাথে মোলারিটি কি ফর্মুলা। মোলারিটির ফর্মুলা হচ্ছে প্রথমটা মুখস্থ, 10x/m। আমি কিন্তু বুঝাই দিয়েছি কেমনে আসছে প্রথমটা, বাট মুখস্থ রাখতে হবে। 2 নম্বরটায় দেখলাম যে দ্রব্য চেঞ্জ হয়েছে, স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে দ্রব্যের রো গুণ করলাম। 3 নম্বরে দেখলাম স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করলে দ্রবণ পরিবর্তন হয়েছে, দ্রবণের রো দিয়ে গুণ করছে। 4-এ দেখছি দোনোটা পরিবর্তন হয়েছে, দোনোটা রো দিয়ে গুণ করছে। এবার দেখি যে গুণ কেন হইলো, বা নিচেরটা পরিবর্তন হইলো কেন গুণ হয়েছে। যাদের কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসছে সেই প্রশ্নের আনসারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের উপরে লাগবে কি? ভর না? এখানে আয়তন দেওয়া আছে, তাই তো? এখানে আছে আয়তন, আমার ডেস্টিনেশন হচ্ছে ভর। তো আয়তনকে রো দিয়ে গুণ করলে ভর হয়, জন্য রো দিয়ে গুণ করছি, ভর হয়ে গেছে। নিচে কি হয়েছে? নিচে আমার লাগবে হচ্ছে আয়তন। খেয়াল কর, দেওয়া আছে ভর। তো ভরকে রো দিয়ে ভাগ করলে আয়তন হয়, বুঝছিস? ভরকে রো দিয়ে ভাগ করলে আয়তন হয়। তার মানে নিচে ভাগ হবে, ভাগ হলে উপরে গেলে গুণ হয়ে যায়। বাট এত কাহিনী তো দরকার নেই, আমার দিন শেষে ফর্মুলা গুলো আনতে হয়। বুঝতে পারছি? এবার এই ম্যাথটা লিখে নে।
এই একমাত্র ম্যাথ বাংলাদেশের ইতিহাসে যে ম্যাথ বুয়েটেও আসছে, যে ম্যাথ মেডিকেলেও আসছে, কোন রকমের ডাটা পরিবর্তন ছাড়াই এই ম্যাথটা মেডিকেলে আসছে, সম্ভবত হচ্ছে 2022 সালে। এই সেম ম্যাথ, কোন রকমের ডাটা পরিবর্তন না, কোনো কিছু না। বাংলাদেশের কি খেলা হচ্ছে? ভারতের সাথে খেলা না, কি হয়েছে? দাঁড়া একটু সার্চ দিয়ে দেখি। 182 করছে ভারত। সৌম্য সরকার, আল্লাহ। সৌম্য সরকার আমার খুব পছন্দের একটা প্লেয়ার ছিল 2015-16 সালে। এই 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 10% সোডিয়াম কার্বনেট মানে এখানে কিন্তু আমাদের কোনো ইয়া দেওয়া নাই, কি বলে, কোনো সিম্বল দেওয়া নাই। সিম্বল দেওয়া নাই মানে আমাদেরকে ধরে নিতে হবে W/V আছে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এইটা, এস সমান হচ্ছে 10x বাই হচ্ছে এম। তাহলে 10 × 10, আর এম কত? এম হচ্ছে 106। প্রথমটা থাকে বোধহয় আনসার, 0.943 এত মোলার। পাকিস্তানের এগেইনস্টে সৌম্য অনেক জোস খেলছিল না একটা সিরিজে? পাকিস্তানের এগেইনস্টে না, ভারতের এগেইনস্টে না, সাউথ আফ্রিকা, আমার ঠিক মনে নেই। ওই যে তিনটা পরপর সিরিজ জিতছিল 2015 সালে বাংলাদেশ, মাশরাফির ইয়া এগেইনস্ট, মাশরাফির হচ্ছে অধিনায়কত্বে। সাউথ আফ্রিকা, আচ্ছা। এবার আসে হচ্ছে নর্মালিটি। তাহলে আমাদের কি কি শেষ হয়ে গেল? আমাদের শেষ হয়ে গেল, চলো একটু দেখে আসি। ওই যে যে হচ্ছে আমরা যে লিস্টটা দেখছিলাম, আমাদের কোনটা কোনটা শেষ? আমাদের এইগুলা শেষ। মোলারিটি, মোলালিটি, পিপিএম, পিপিবি, শতকরা, এখন শুধু নর্মালিটি বাকি আছে। আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব, তারপরে আসি সবাই। ওকে, আমরা এখন আসলাম হচ্ছে নর্মালিটি। এখন নর্মালিটি আসলে এটা অনেক সহজ করে পড়া যায়, আবার যদি একটু আবেগ নিয়ে পড়ি তাহলে এটা অনেক সময় নিয়ে পড়া যায়। তো আমি সহজ করে আগে পড়াই দিচ্ছি। না, আমি দুইটা একসঙ্গে পড়াই দিই, তারপরে বলে দিব না যে এখানে ওই আমার যে আবেগটা দিব সেই আবেগটা খুব কম মানুষ ধারণ করবে, ম্যাক্সিমাম মানুষ শর্টকাটে অঙ্ক করে দিবে আর কি, বুঝছিস? নরমালি এটা আসলে কোথায় কাজে লাগে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা ধর, এই যে আমরা যে প্রায় বিভিন্ন ঘনমাত্রা বের করালাম না, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বা এই ঘনমাত্রা সেই ঘনমাত্রা, এখন বলতো ভাই দিন শেষে আসলে কোনটা বেশি রিলেভেন্ট? সালফিউরিক অ্যাসিড অ্যাসিড বেশি রিলেভেন্ট নাকি প্রোটনের ঘনমাত্রা বেশি রিলেভেন্ট, মানে কোনটা আমাদের দিন শেষে বেশি দরকার হয়? মাহিন বলছে লাস্ট স্লাইডে এক্স এর মান 10 কেন হইলো? ওই যে 10% দেওয়া আছে না ওখানে, এই জন্য। মানে আমাদের কিন্তু ভাই বিশ্বাস কর প্রোটনের ঘনমাত্রা দরকার। আমরা অ্যাসিড কেন নেই? অ্যাসিডকে নেই সোর্স অফ প্রোটন, তাই তো? আমাদের কিন্তু এই অ্যাসিডের ঘনমাত্রা দরকার না। তো মেইন কথা হতেছে নর্মালিটিকে সংক্ষেপে হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয়। আমি আগে একটু ফিল করে দিই জিনিসটা কি। মোলারিটি আসলে আমাদেরকে ঘনমাত্রা প্রকাশ করে হচ্ছে অ্যাসিডের, অ্যাসিড বা যে কোনো যৌগ এই টাইপের জিনিসের ঘনমাত্রা প্রকাশ করে হচ্ছে মোলারিটি। আর নর্মালিটি আমাদেরকে প্রকাশ করে হচ্ছে প্রোটনের ঘনমাত্রা, বুঝছিস?
নর্মালিটি সব সময় মানে সব সময় যে এন প্রোডাক্ট সেইটার ঘনমাত্রা প্রকাশ করে। এন প্রোডাক্ট, যেমন অ্যাসিড দিন শেষে কি দেয়? অ্যাসিড দিন শেষে প্রোটন দেয়। ক্ষার দিন শেষে কি দেয়? হাইড্রোক্সিল দেয়। এবং আমাদের যদি বলা হয় যে কোন ঘনমাত্রাটা বেশি প্রেসাইজ বা বেশি আমাদের কাজে লাগে, উত্তর হচ্ছে অবশ্যই নর্মালিটি। মানে মোলারিটি থেকে নর্মালিটি ভালো। নর্মালিটি আমাদের যে মান দরকার সেই মানটা আরো বেশি ভালো মতো প্রকাশ করে। ওকে, এখন আমি তোদেরকে একটু বুঝাই যে সবাই একটু ডেফিনেশনটা লিখে নিস। নির্দিষ্ট তাপমাত্রাও যাবে, প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের গুণিতককে বলা হয় নর্মালিটি। তুল্য ভরের গুণিতক। তো আমি তোদেরকে একটু তুল্য ভরটা একটু বুঝায় আসি যে তুল্য ভর জিনিসটা কি। সবাই একটু নতুন করে টাইটেল লিখে নে, সবাই লিখে নে তুল্য ভর। আমি এখন যা পড়াবো তার ম্যাক্সিমাম জিনিস তোদের পরীক্ষার জন্য কাজে লাগবে না, কিন্তু জিনিসটা ফিল করতে শেখার জন্য কাজে লাগে। সবাই একটু লিখে নে তুল্য ভর। এটাকে ইংলিশে বলা হয় ইকুইভ্যালেন্ট মাস। তুল্যভরের ডেফিনেশন হচ্ছে তুল্যভর দুই রকম হয়, মৌলের হয় অথবা তুল্যভর যৌগেরও হয়, দুই রকমই হয়। তো আমি একটু মৌলের তুল্যভর বলতেছি। মৌলের ক্ষেত্রে, মৌলের ডেফিনেশন হচ্ছে কোন মৌলের কোন মৌলের যে ভর 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 36.35.5 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে। তাহলে মৌলের তুল্যভর হচ্ছে মৌলের কি লিখছে এটা? মৌলের তুল্যভর হচ্ছে কোন মৌলের যে ভর বা কোন মৌলের যে পরিমাণ ভর। না, এটা নর্মালিটি না। নর্মালিটি পড়তে গেলে আমাদেরকে একটু তুল্যভর শিখতে হবে। আমি তুল্যভরটা শিখে আসছি এবং বলে দিচ্ছি তুল্যভরটা বাংলাদেশের কোনো টিচারই শেখায় না, কোনো টিচারই শেখায় না। আমি শেখাচ্ছি এবং যশোর বোর্ড 2023-এ একটা কোয়েশ্চেন আসছিল, সেই প্রশ্নটা আমি একটু পরে রিপিট করছি। সেটা হচ্ছে যে কোনো মৌলের যে ভর 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। মানে আমাদেরকে একটা রেফারেন্স ভ্যালু আমাদেরকে ধরতে হয়। সেই রেফারেন্স ভ্যালু হচ্ছে তিনটা। রেফারেন্স ভ্যালু কি কি? যদি হাইড্রোজেন হয় তাহলে 1 গ্রাম, বা যদি হচ্ছে অক্সিজেন হয় তাহলে হচ্ছে 8 গ্রাম, বা যদি ক্লোরিন হয় তাহলে 35.5 গ্রাম। এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স ভ্যালু, বুঝছিস? তো এই অ্যামাউন্টের সাথে, আচ্ছা ফিজিক্স ওয়ালা থেকে শিখছে, ফিজিক্স ওয়ালা তো ঠিক আছে ইন্ডিয়ান সিলেবাসে পড়ায়। তো যদি হচ্ছে কেউ যদি এই ভরের সাথে বিক্রিয়া করে, যে অ্যামাউন্ট এই ভরের সাথে বিক্রিয়া করবে সেই অ্যামাউন্ট হচ্ছে সেটা তুল্য ভর। এখন এমনও হইতে পারে যে ওই মৌলটা এদের সাথে বিক্রিয়া করে না, এদেরকে প্রতিস্থাপন করে, তাও হবে। তাহলে আমি পরে আরেকটা লাইন অ্যাড করে দিব, এদের সাথে বিক্রিয়া করে বা প্রতিস্থাপন করে। মানে ধর কোন একটা অ্যাসিড থেকে হাইড্রোজেন তো প্রতিস্থাপিত হয়, তো বিক্রিয়া করলেও হিসাবটা করা যাবে, ওদেরকে বিক্রিয়া না করে ওদেরকে প্রতিস্থাপন করলেও হিসাবটা করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি বলতে পারি মৌলের তুল্যভর হচ্ছে কোন মৌলের যে ভর, কি বললাম ভাইয়া, কোন মৌলের যে ভর এই অ্যামাউন্টের সাথে, এই রেফারেন্স অ্যামাউন্টটা মনে রাখবে, কোন মৌলের যে ভর এই পরিমাণের সাথে বিক্রিয়া করে অথবা এই পরিমাণকে প্রতিস্থাপন করে, সেই অ্যামাউন্টকে বলা হয় সেই মৌলের তুল্যভর। আমি বারবার বলতেছি, টপিকটা হচ্ছে কেউ পড়ায় না তো একটু আনকমন মনে হয়, বা তোরা যেহেতু প্রথমবার পড়ছিস ওই এমনি আনকমন অমনি আনকমন। কোন মৌলের যে ভর এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে
অথবা এই রেফারেন্স অ্যামাউন্টকে প্রতিস্থাপন করে তাকে সেই মৌলের তুল্যভর বলা হয়। তো চল একটু কয়েকটা জিনিস দেখে দিই। যেমন ধর তুই বের করতে যাচ্ছিস সোডিয়ামের তুল্যভর। বিশ্বাস কর ভাই, তুই সোডিয়ামকে এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দেখাইলেও সোডিয়ামের তুল্যভর যা আসবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেখাইলেও সোডিয়ামের তুল্যভর তাই আসবে, এটা নিয়ে কোনো সংশয় নাই। তো যদি আমি সোডিয়ামের তুল্যভর দেখাই, কার সাথে বিক্রিয়া দেখাবি? ক্লোরিনের সাথে দেখা, যেটা পারিস, যেটা ভাল লাগে। তো এখানে তৈরি করে তো NaCl, তাই না? সমতাকরণ করে এখানে হাফ দিলেই হইতেছে, বা এখানে 2 দিলেও হয় ভাই, একই কথা, দিন শেষে যাহাই লাও তাহাই কুদো আসবে। তাহলে আমি দেখলাম যে সোডিয়ামের এখানে কত 23, এখানে কত 35.5, তাই না? তাহলে এই 23 গ্রামই হচ্ছে সোডিয়ামের তুল্যভর। কারণ তুল্যভর কি ফিক্সড? হ্যাঁ, তুল্যভর ফিক্সড। সোডিয়ামের ক্ষেত্রে 23.5 মানে 23 গ্রামই হতেছে আমাদের রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করছে। তাহলে সোডিয়ামের তুল্যভর হচ্ছে 23। ওকে, আশা করি সোডিয়ামটা বুঝতে পারছি। এবার ধর সোডিয়াম না, আমরা একটু ম্যাগনেসিয়াম নিয়ে দেখাই। যে তোর মন চাচ্ছে ভাই একটু ম্যাগনেসিয়াম নিয়ে দেখান, কোনো সমস্যা নাই। যদি আমি ম্যাগনেসিয়ামের তুল্যভর বের করতে চাই, তাহলে ম্যাগনেসিয়ামকে কার সঙ্গে বিক্রিয়া করবে? অক্সিজেনের সঙ্গে দেখা, কোনো সমস্যা নেই ভাই, একটা দেখাইলে হইতেছে। কি তৈরি করে? ম্যাগনেসিয়ামের অক্সাইড। সমতাকরণ কর, সমতাকরণ করলে এখানে কি থাকে? এখানে থাকে হইতেছে, এখানে হাফ দিলেই হয়ে যায়। তাহলে এখানে থাকে হচ্ছে 16, আর এখানে থাকে 24। তাহলে দেখতো ভাই, 16 গ্রামের সাথে বিক্রিয়া করে 24 গ্রাম, কিন্তু আমাদের রেফারেন্স তো অক্সিজেন 16 না, আমাদের রেফারেন্স হচ্ছে অক্সিজেন 8। তাহলে 8-এর সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 12 গ্রাম। তাহলে আমি বলতে পারি এই 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের তুল্যভর। যদি আমি আরেকটা দেখাই, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের তুল্যভর বের করবো ভাই, তোর যেটা মন চায় তুই সেটার সঙ্গে বিক্রিয়া দেখা। তো অ্যালুমিনিয়ামের সাথে আমি অক্সিজেনের বিক্রিয়াটা দেখাইতেছি। অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, Al2O3, সমতাকরণ কর। এখানে হচ্ছে 3 দিব, এখানে হচ্ছে 2 দিব। না, কি জানি হয়েছে, এখানে তো আমার হচ্ছে অক্সিজেন আছে 3টা, সো এখানে 3 দিতেই হবে, এখানে 2, এখানে হচ্ছে 4। এই তো রেফারেন্স অক্সিজেনের ভর হলো না কেন? অন্যদের তো ভরকে রেফারেন্স ধরা হয়েছে। না, অক্সিজেনের ভর তো রেফারেন্স হয়েছে, যে অক্সিজেনের ভর রেফারেন্স না, 8 গ্রাম অক্সিজেন। তাহলে এখানে কি হয় যদি একটু হিসাব নিকাশ করি? এখানে অক্সিজেন কত গ্রাম? অক্সিজেন হচ্ছে 3 গুণন 32। তাহলে 3 32-এ কত আসে? 3 32-এ থাকে হচ্ছে 32 গুণন হচ্ছে 3, 96। আর এখানে অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 27 গুণন হচ্ছে 4, 108। অক্সিজেনের ভর সংখ্যা তো 16, বাট রেফারেন্স ওয়াইজ তো 8। ও আচ্ছা, মানে রেফারেন্স তো আসলে রেফারেন্স, ওইটার সাথে মেলালে তো হবে না। হাইড্রোজেন ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ভর, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভরের অর্ধেক কেন? মানে তুই কেন ওটা মেলানোর চেষ্টা করছিস? ওটা মেলানোর চেষ্টাই করিস না। কারণ আসলে কি, এইটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর, বুঝাই দিচ্ছি, হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য পারমাণবিক ভরই তুল্য ভর। ক্লোরিনের যোজনীও 1, এই জন্য পারমাণবিক ভরই তুল্য ভর। কিন্তু অক্সিজেনের যোজনী তো 2, এই জন্য হচ্ছে অর্ধেক হয়েছে, বুঝছিস? বাট ওটা ওভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করলেই হয়, রেফারেন্স কেউ একজন সেট করছে, সে যেটা সেট করছে আমরা সেটাই পড়ি। এই নাবিল, বুঝতে পারছি কি? তাহলে আমি এইখানে হিসাব নিকাশ করে দেখলাম যে 96 সাথে বিক্রিয়া করে হচ্ছে 108, তাই তো? তো আমি যদি 8-এর সাথে কম্পেয়ার করি, দেখবি বিক্রিয়া করবে হচ্ছে মাত্র 9 গ্রাম। তাহলে 9 হচ্ছে অ্যালুমিনিয়ামের তুল্যভর। এই তো। এবার দেখে একটা প্রশ্ন আসছিল যশোর বোর্ড 2023-এ, যশোর বোর্ড 2023। আচ্ছা, এখান থেকে না একটা শর্টকাট ফর্মুলা বানানো যায়। শর্টকাট ফর্মুলা কি দেখতো? শর্টকাট ফর্মুলা হতেছে এইটা: তুল্য ভর সমান পারমাণবিক ভর বাই হচ্ছে যোজনী। ফর্মুলা বানানো যায়?
তুল্য ভর সমান হচ্ছে পারমাণবিক ভর বাই হচ্ছে যোজনী। এটা হচ্ছে শর্টকাটের একটা ফর্মুলা। এখন যশোর বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা একটু বলে দেই। যশোর বোর্ড 23 প্রশ্ন ছিল অক্সিজেনের তুল্য ভর, এবং অপশনে হচ্ছে 8 ছিল, 16 ছিল, 32 ছিল, 64 ছিল। এবং এটা স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করছে। শুধু স্টুডেন্ট না, উদ্ভাস থেকে যে সমাধানটা দেওয়া হয়েছিল সেই সমাধানে ওরা ভুল ছিল। এবং ওরা যে ব্যাখ্যাটা দিছিল এমন না যে হচ্ছে স্লিপ অফ পেন ছিল বা এরকম না, ওরা জেনে বুঝেই ভুলটা করছিল। পরে আমি ধরাই দিছিলাম যে এটা উদ্ভাসের সমাধানেও ভুল ছিল। সো কোয়েশ্চেন হচ্ছে অক্সিজেনের তুল্যভর কত। এখন দেখ, কেউ যদি হচ্ছে ওই যে অলরেডি ফুয়াদ ভুল করে বসে আছে, ফুয়াদ বলছে 16। কেউ যদি শর্টকাট মুখস্থ করে, বুঝছিস, এই শর্টকাট মুখস্থ করলে সে কিন্তু ধরা খেয়ে যাবে। কারণ কি, ও জানে অক্সিজেনের যোজনী 2। তো ও চিন্তায় পড়ছে যে আমি কি 16-রে 2 দিয়ে ভাগ করে বের করব নাকি 32-এ 2 দিয়ে ভাগ করে বের করব, বুঝছিস। এই সমস্যায় কিন্তু অনেকেই পড়ছে, এবং এই সমস্যা পড়েই উদ্ভাস থেকে যে সমাধানটা বের হয়েছিল সেই সমাধানে ভুল ছিল। তো আমরা এখানে শর্টকাট অ্যাপ্লাই না করে আমরা একটু বেসিক নিয়মে করি। ধর তুই জানিস না, তাহলে কি করবি? অক্সিজেনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা করে কি তৈরি করে, করে আসলে পানি তৈরি হয়, এই তো। তো পানি যদি তৈরি হয় তাহলে সমতাকরণ করে, এখানে 2 হবে, এখানে 2 হবে। এখন আমি দেখলাম হাইড্রোজেন এখানে 4, অক্সিজেন কত, 32। তাহলে 4-এর সাথে বিক্রিয়া করে 32। রেফারেন্স হাইড্রোজেনের পরিমাণ কত, 1 না? তার মানে 1-এর সাথে বিক্রিয়া করে কত, 8। ফুয়াদ বুঝছিস ভুল হয়েছিল? টেকনিক্যালি এইখানে যে রেফারেন্স গুলো ধরা হয়েছে না, এখানে যে রেফারেন্স গুলো আমরা ধরছি, 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন, এগুলো প্রত্যেকের আলাদা করে তুল্যভর, বুঝছিস। মানে যার যার তুল্যভর তার তার রেফারেন্স। তাহলে আমি আগে বেসিক নিয়মটা শেখাই, তারপরে শর্টকাট শেখাবো। না, শর্টকাট শেখা খুবই সহজ। শর্টকাট শিখতে 2 মিনিট লাগতো। আমি রিভিউ করে দেই, আমরা একটু তুল্যভর শিখছি। হ্যাঁ, যশোর বোর্ড 23-এর প্রশ্ন মাত্রাতিরিক্ত কঠিন ছিল। ওই কঠিন বলা হইতো তার পেছনে একটা প্রশ্ন এটা প্রশ্ন, মানে ধর 25টা এমসিকিউ আসলে 4-5টা কঠিন দেখলেই তো মনে হয় কঠিন। ওই 4-5টা কঠিনের মধ্যে এটা একটা কঠিন ছিল। এবং এটা এমন প্রশ্ন ছিল, যদি কারো ক্রিস্টাল ক্লিয়ার বেসিক কনসেপ্ট না থাকে, ওই উপর দিয়ে শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে কেউ পারবে না। সো তুল্যভর হচ্ছে, আমরা মৌলের তুল্যভর হিসাব করছি। মৌলের তুল্যভর হচ্ছে কোন মৌলের যে পরিমাণ ভর এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে বা এই রেফারেন্স অ্যামাউন্টকে প্রতিস্থাপন করে। একেবারে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কি বললাম, কোন মৌলের যে পরিমাণ ভর এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে বা এই রেফারেন্স অ্যামাউন্টকে প্রতিস্থাপন করে সেটাকে বলা হয় সেই মৌলের তুল্যভর। তুল্যভরের একক আছে গ্রাম। তাহলে আমি সেখান থেকে বের করে দেখলাম যে সোডিয়ামের তুল্যভর 23, ম্যাগনেসিয়ামের তুল্যভর 12, অ্যালুমিনিয়ামের তুল্যভর 9। এই শর্টকাটটা আমরা মুছে দিই। কারণ ভাই আমরা ফাইনালি এর থেকে ধারালো অস্ত্র বের করব, মানে এর থেকেও সুন্দর শর্টকাট বের হবে, যেটার জন্য তোর এই শর্টকাট লাগবেই না। এবার দেখি যৌগের তুল্যভর। এই এতক্ষণ ধরে কিন্তু মৌলের তুল্যভর দেখছিলাম। আমার এই কথাটা মনে রাখবি যে শর্টকাট হ্যাজ অলওয়েজ সাম লিমিটেশনস। শর্টকাটের সবসময় কিন্তু লিমিটেশন থাকে, থাকবেই, নো ওয়ে। রাজশাহী, কুমিল্লা, যশোরের কোয়েশ্চেন বেশি হার্ড হয়। 23 সালে কেমিস্ট্রি প্রশ্ন যশোরেরটা সব থেকে কঠিন আসছিল, অনেক কঠিন। আরেকবার কোয়েশ্চেনটা সমতা ঠিক ছিল? হ্যাঁ ঠিক আছে তো। 4-এর সাথে 32। অক্সিজেনের তুল্যভর আবার দেখ, আমরা কি জানি, দেখলাম অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাইলাম, করাই দেখলাম যে হচ্ছে 4 গ্রামের সাথে বিক্রিয়া করে 32 গ্রাম। তো 4-এর সাথে বিক্রিয়া করে 32, আমাদের রেফারেন্স হাইড্রোজেন অ্যামাউন্ট কত, 1 না? 1-এর সাথে বিক্রিয়া করে 4 ভাগের 1 ভাগ। যৌগের তুল্যভর হচ্ছে, ডেফিনেশন হচ্ছে এইটা। ঢাকা বোর্ডে প্রশ্ন মোটামুটি আসে, এমন আহামরি কঠিনও আসে না, সহজও আসে না। কোন যৌগের যে ভরের মধ্যে কোন যৌগের যে ভরের মধ্যে কোন মৌলের
তুল্যভর পরিমাণ থাকে। আগে লিখে নে। আচ্ছা, আমাকে বলছে, দেখ একটা যৌগের মধ্যে তো মৌল থাকে, তাই না? আমরা তো জানি যে যৌগের মধ্যে মৌল থাকে, এবং যৌগের মধ্যে মৌল থাকার সময় যখন আমি যৌগের তুল্যভর বের করব, তখন আমার কাজ হচ্ছে যে কোন যৌগের যে অ্যামাউন্টের মধ্যে কোন মৌলের তুল্যভর পরিমাণ থাকে। কি বললাম? কোন যৌগের যে অ্যামাউন্টের মধ্যে কোন মৌলের তুল্যভর পরিমাণ থাকে। তার মানে যৌগের যে ভরের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে সেই যৌগের তুল্যভর। যে ভরের মধ্যে 8 গ্রাম অক্সিজেন থাকে সেটা হচ্ছে সেই যৌগের তুল্যভর। যে যৌগের মধ্যে 23 গ্রাম সোডিয়াম থাকে সেটা সেই যৌগের তুল্যভর। যে যৌগের মানে যৌগের যে ভরের মধ্যে ধর 12 গ্রাম ম্যাগনেসিয়াম থাকে সেটা হচ্ছে সেই যৌগের তুল্যভর। যে ভরের মধ্যে 9 গ্রাম অ্যালুমিনিয়াম থাকে সেটা হচ্ছে সেই যৌগের তুল্যভর। আশা করি এতগুলো উদাহরণ দেওয়ার পরে ক্লিয়ার হয়েছে। এবার একটু দেখি চল। তোকে বের করতে বললো ফর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, যেমন তোকে বের করতে বললো হচ্ছে কি দিয়ে বের করবো, যেমন হচ্ছে আহ ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, এটার তুল্যভর বের করতে বলছে, এই যৌগের তুল্যভর বের করতে বলছে। শর্টকাট বের করা যাবে, কিন্তু আগে আমরা বেসিক নিয়মটা শিখে। এখন ম্যাগনেসিয়াম কার্বনেটের মোট ভর কত? মোট ভর হিসাব করে দেখ, এখানে 84 থাকে, মোট টোটাল 84। ওকে, এখন ম্যাগনেসিয়াম কার্বনেটের টোটাল ভর 84, ভালো কথা। আমাকে দেখতে হবে যে 12 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ধারণ করে। এখানে ম্যাগনেসিয়াম কত, 12 না 24? 24 না, বুঝিস তো? তাহলে আমি দেখলাম যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম ধারণ করে কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট? 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে আমার দরকার হচ্ছে 12 গ্রাম। তাহলে 12 গ্রাম ম্যাগনেসিয়াম ধারণ করে কত ভাই? 84 অর্ধেক করলে কত থাকে? 42 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট না? এই যে 42 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের তুল্যভর। আচ্ছা, আমি যদি এখানে ধর এরকম নেই, সালফিউরিক অ্যাসিড, H2SO4। এখন সালফিউরিক অ্যাসিডের আমি যদি হচ্ছে বের করতে চাই, এর ভর তো কত, 98, তাই না? আর হাইড্রোজেন এখানে কত, 2 গ্রাম। কিন্তু রেফারেন্স হাইড্রোজেনের পরিমাণ কত? রেফারেন্স হাইড্রোজেনের পরিমাণ হইতেছে 1। তাহলে দেখতো 2 গ্রাম ধারণ করে 98 গ্রাম, 1 গ্রাম ধারণ করবে কত? খেয়াল করে, 1 গ্রাম ধারণ করবে কত? 1 গ্রাম ধারণ করবে হচ্ছে অর্ধেক না? সো 1 গ্রাম হাইড্রোজেন ধারণ করে হচ্ছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্যভর হচ্ছে 49। আমি যদি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইডের এখানে সোডিয়ামের ভর 23, আর এর মোট ভর হচ্ছে 58.5। তাহলে দেখতো ভাই, 23 ছিল হচ্ছে সোডিয়ামের তুল্যভর, 23 সোডিয়ামের তুল্যভর ছিল। তাহলে 23 গ্রাম ধারণ করে 58.5, তাহলে এটাই আমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তুল্যভর। এবার আমি জানি কিছু কোমলমতি হৃদয়ে কিছু প্রশ্ন আসছে। নবনী অলরেডি প্রশ্নটা করে ফেলছে। নবনী বলতেছে, ভাইয়া হাইড্রোজেন দিয়ে বের না করে অক্সিজেন দিয়ে বের করলেন না কেন? অক্সিজেন দিয়ে বের কর, দেখবি মিলবে না। এই কেন মিলবে না? এখানে কি অক্সিজেন অক্সিজেন হিসেবে আছে নাকি সালফেট হিসেবে আছে? নবনী, বুঝতে পারছিস ভাই ঝামেলাটা কোথায়? এখানে তো অক্সিজেন অক্সিজেন হিসেবে নাই, অক্সিজেন সালফেট হিসেবে আছে। এখানে কার্বনেট দিয়ে কর, ইয়া দিয়ে মানে অক্সিজেন দিয়ে কর, মিলবে না। কারণ এখানে কার্বনেট দিয়ে করতে হয়, বুঝছিস? তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে হচ্ছে তুল্যভর কেমনে বের করে। এবার দেখি চল হইতেছে ক্লোরিনের ক্ষেত্রে, হ্যাঁ ক্লোরিনেটা মিলবে, ক্লোরিনেটা মিলবে, কোনো সমস্যা নাই। ম্যাগনেসিয়ামের সাথে কেমনে হলো? আমরা কি জানি ম্যাগনেসিয়ামের তুল্যভর হচ্ছে 12। এই যে আগের স্লাইডে তুই দেখে আসছিস, কই জানি ম্যাগনেসিয়ামের তুল্যভর হচ্ছে 12, দেখে আসছিস না? সো ম্যাগনেসিয়ামের তুল্যভর 12 মানে হচ্ছে আমাকে দেখতে হবে যে ম্যাগনেসিয়াম কার্বনেটের কত গ্রাম 12 গ্রাম ম্যাগনেসিয়াম ধারণ করে। তো আমি দেখলাম যে 84 গ্রাম ধারণ করে 24, তাহলে 12 গ্রাম ধারণ করবে 42 গ্রাম, এটাই হচ্ছে তুল্যভর। এবার চল শর্টকাট দেখাই।
শর্টকাট দেখানোর পরে দেখবি আর কোনো কিছু তোর মনে থাকবে না। সবাই লিখে না শর্টকাট। শর্টকাট হচ্ছে এইটা, তুল্য ভর সমান আণবিক অথবা পারমাণবিক ভর বাই হচ্ছে তুল্য সংখ্যা। এই হচ্ছে শর্টকাট। আণবিক বা পারমাণবিক ভর বাই হচ্ছে তুল্য সংখ্যা। এবার আসি, প্রশ্ন হচ্ছে ভাই তুল্য সংখ্যা জিনিসটা কি? তুল্য ভর কি মুখস্থ করবো না? একটাও মুখস্থ করতে হবে না আনিকা। এবার দেখ, এই যে এইখানে তোকে যে অস্ত্র দিছি ভাই, এটাকে বলা হয়, যে ইংলিশে বলা হয় প্যানাসিয়া। প্যানাসিয়া মানে হচ্ছে সব রোগের ওষুধ। এটা ভাই সব রোগের ওষুধ হিসেবে কাজ করবে। দেখ, তুই যদি তুল্য সংখ্যা জানিস তাইলে তো সব পেরে যাচ্ছিস। তুল্য সংখ্যা বের করা খুব ইজি পিজি কাজ। তুল্য সংখ্যা মানে কি, যেমন ধর যদি কোথাও আমি ধাতু নেই, ধাতুর তুল্য সংখ্যা মানে তার যোজনী, বুঝছিস? মানে যেটাই তার যোজনী সেটাই তার তুল্য সংখ্যা। যেমন ধর সোডিয়ামের জন্য হচ্ছে ১, ম্যাগনেসিয়ামের জন্য ২, অ্যালুমিনিয়ামের জন্য ৩। অনেকে বলবে পরিবর্তনশীল হইলে কি হবে? পরিবর্তনশীল হলে যেটা ওইখানে থাকবে সেটা। তাহলে খেয়াল করতো, পারমাণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করবো, যে সোডিয়ামকে তুই ১ দিয়ে ভাগ করছিলি, ম্যাগনেসিয়ামকে তো ২ ২ দিয়ে ভাগ করছিলি, অ্যালুমিনিয়ামকে ৩ দিয়ে ভাগ করছিলি। তাহলে তুল্য সংখ্যা মানে কি? তুল্য সংখ্যা মানে হচ্ছে ধাতুর ক্ষেত্রে আমি জাস্ট যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। মানে যেটাই ধাতুর যোজনী সেটাই ধাতুর তুল্য সংখ্যা আমরা বলি। এরপরে দেখি অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে দানযোগ্য H প্লাস সংখ্যাই তুল্য সংখ্যা। যেমন ধর হচ্ছে HCl এর জন্য 1, সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে 2, ফসফরিক অ্যাসিডের জন্য হচ্ছে 3। এগুলো অ্যাসিডের তুল্য সংখ্যা গেল। এবার দেখি অনেকে তো প্যারা খাইছিলি ভাইয়া, এই যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা তাহলে 2, তুই কিন্তু জানিস। খেয়াল কর, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 তুই জানতি। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 আর তুল্য সংখ্যা 2, দেখ ওই যে 49 থাকে, বুঝছিস? তাহলে অ্যাসিডের জন্য হচ্ছে দানযোগ্য হাইড্রোজেন সংখ্যা ধাতুর জন্য যোজনী। তারপরে দেখি হইতেছে, যদি আমি ক্ষার নেই, ক্ষার বা ক্ষারক যাই বলি, এখানে কি হবে? ও এইচ সংখ্যা হবে হচ্ছে তুল্য সংখ্যা। যেমন ধর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 1, যদি ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড নেই তাহলে হবে 2, যদি অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড নেই তাহলে হবে 3। এটাই অ্যাসিডিটি বেসিডিটি ভাই। এখন তোকে আমি একটু প্রশ্ন করি, তোকে প্রশ্ন করলাম যে এইটার তুল্যভর কত, কেউ কি বলতে পারবি? পারা উচিত। এখন প্রশ্ন হচ্ছে এটার তুল্যভর কত, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর। এত কাহিনী করতে হবে না, এত বিক্রি টিক্রি দেখাইতে হবে না। ও এইচ এর ভর কত? 17, দেখ 17, 3 17 কত? 51, 3 17 51, অ্যালুমিনিয়াম হচ্ছে 27। তাহলে 51 27 মানে 78, 78 রে 3 দিয়ে ভাগ করলে যা থাকে সেটা হচ্ছে তুল্যভর। মানে বুঝছিস কতটা সহজ হয়ে গেছে এখন? 26 আসে। হ্যাঁ, 26-এ আসে। তো ওই যে অনেকে হয়তো এই জিনিসটা দেখে প্যারা খাইছিস, কিন্তু দেখ, মানে আমার এখানে তো হচ্ছে সব টাইপের হচ্ছে স্টুডেন্ট থাকে, তো আমাকে তো সবার কথাই ভাবতে হয়। এই জন্য শর্টকাটটা দেখাই দিলাম, ভালো কথা, বাট প্রসেসটাও দেখাই দিলাম কিভাবে বের করতে হয়। আর ওই যে যশোর বোর্ডে যে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্ন শর্টকাট দিয়ে মিলে না। মিলে না কেন? কারণ ও আসলে চিন্তা করে যে অক্সিজেনের কি বসাবো, এখানে কি আণবিক ভর বসাবো নাকি পারমাণবিক ভর বসাবো, বুঝছিস? তখন ওই যে বেসিক নিয়মে আমাদেরকে জানতে হয়। বেসিক নিয়মে করলে অণু অণু পরমাণু নিয়ে ম্যাটার করে না আর কি। এই যে ফুয়াদ হচ্ছে শর্টকাটটা, হ্যাঁ ফুয়াদ অলরেডি বলছে, ডিরেক্ট মেসেজে লিখছে, তোরা দেখতে পাচ্ছিস না? ও আসলে শর্টকাটটা অ্যাপ্লাই করছে, এই জন্য শর্টকাট অ্যাপ্লাই করে ভুলও হয়েছে। ওই উদ্ভাস থেকে যারা সলভ দিছিল তারাও শর্টকাটটা অ্যাপ্লাই করে সলভ দিছিল। যদি লবণ হয়, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ওদের ক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর মোট যোজনী। এটাকে অনেক অনেক ভাবে পড়ে, কেউ বলে ক্যাটায়নের চার্জ, কেউ বলে অ্যানায়নের চার্জ, কেউ বলে ধাতুর মোট যোজনী, একই কথা।
সোহাগ ভাইয়ের সঙ্গে দেখা করছিলেন? না, সোহাগ ভাইয়ের সঙ্গে না, অনলাইনে হচ্ছে গ্রুপে বলে দিছিলাম, এবং পরে দেখলাম ওরা ঠিক করছিল। সোহাগ ভাই কি আর এগুলো ডিল করে নাকি? ধাতুর মোট যোজনী মানে হচ্ছে, যেমন ধর আমি যদি হচ্ছে কপার সালফেট নেই, তো কপার সালফেটের মধ্যে ধাতুকে, কপার সালফেটের মধ্যে ধাতু হচ্ছে কপার, তো কপারের যোজনী কত? কপারের যোজনী হচ্ছে 2, তাই না? এখানে ইস্যু না। যদি আমি সোডিয়াম কার্বনেট নেই, Na2CO3, সোডিয়াম কার্বনেটের এখানে ধাতুকে সোডিয়াম। ওকে। ও সোহাগ ভাইয়ের সামনে সামনাসামনি দেখা হয়েছিল কিনা? আরে বাবা, সোহাগ ভাইয়ের সঙ্গে সামনাসামনি তো নয় 1000 বার দেখা হয়েছে, মানে সামনাসামনি কেন দেখা হবে না? তোরা কি জানতি না যে আমি উদ্ভাসের কোনোদিন টিচার ছিলাম? মানে এটা কি কখনোই জানিস না? আমি কিন্তু উদ্ভাসের হচ্ছে 2015 সাল থেকে 2020 সাল, মানে দীর্ঘ 5 বছর আমি উদ্ভাসের টিচার ছিলাম। এবং দেখবি যে হচ্ছে 2020-এর উদ্ভাসে যখন ফার্স্ট অনলাইন ক্লাস আনলো, ইউটিউবে হচ্ছে উদ্ভাসের ওই ক্লাসের অনেক পাইরেটেড ক্লাস আছে, এবং কেমিস্ট্রি দেখবি ম্যাক্সিমাম হচ্ছে আমার ক্লাসটাই হচ্ছে পাইরেসি হতো। মানে কেমিস্ট্রি তখন আমরা অনেকেই ক্লাস নিতাম 2020 সালে, কিন্তু দেখবি ইউটিউবে আমারগুলো বেশি সার্কুলেট করে। বা হচ্ছে তখনও হচ্ছে ওরকম হয়তো যে স্টুডেন্টরা হচ্ছে, মানে সবাই খুঁজতো শাওন ভাই কোন ব্যাচে ক্লাস নেয়, শাওন ভাই কোন ব্যাচে ক্লাস নেয়। ওই ক্লাসেই সবাই আসতো বা লিঙ্ক খুঁজতো। আর হচ্ছে, আর আমার ক্লাসের পরেই হচ্ছে সেটা বেশি ভাইরাল হইতো, মানে সব জায়গায় ইউটিউব চ্যানেলে ছড়াই যেত। এটা তোদের যদি কোনো বড় ভাইয়ারা, চাপা মারতেছি না ভাই, চাপা মারতেছি না, সত্যি কথা বলতেছি, যদি কোনো বড় ভাইয়া আপু 20 ব্যাচে থেকে থাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, সোডিয়াম কার্বনেট। আর স্টিল উদ্ভাস এমন একটা প্রতিষ্ঠান, আমি পার্সোনালি এখনো হচ্ছে খুবই রেসপেক্ট করি প্রতিষ্ঠানটাকে। খুব খুব পজিটিভ অ্যাটিটিউড আমার কাছে আছে, উদ্ভাসের সবার সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে। মানে হচ্ছে আমার ভাইয়া আপনার কাছে পড়ছে, আচ্ছা ঠিক আছে। তো উদ্ভাস, অনেকে জিজ্ঞেস করে যে ভাই উদ্ভাস কেন ছাড়ছে? উদ্ভাস ছাড়ছি হচ্ছে আমার পার্সোনাল কারণে। পার্সোনাল কারণে মানে হচ্ছে আমার তো প্রত্যেকের লাইফের একটা প্ল্যান থাকে আর কি। তো আমার লাইফের প্ল্যানের সাথে আসলে উদ্ভাসের প্ল্যানটা যাচ্ছিল না আর কি, বুঝছিস? মানে ফাইন্যান্সিয়ালি যাচ্ছিল না। তো এই জন্য হচ্ছে উদ্ভাসটা আমি ছেড়ে দিছি। কিন্তু এমন না যে উদ্ভাসের সাথে আমার কখনো কোনো রাগ গোসা হইছে, বা কারোর সাথে আমার কোনো আর পার্সোনাল রাগ গোসা কিছু নাই। উদ্ভাসের সবার সাথে আমার প্রায় দেখা হয়, প্রায় আড্ডা হয়। তো সোডিয়াম কার্বনেট, এখন সোডিয়াম কার্বনেটের ধাতুকে, ধাতু হচ্ছে সোডিয়াম। ওকে। সোডিয়াম ধাতু মানে হচ্ছে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। কারণ কি? একটা সোডিয়ামের জন্য যোজনী 1, দুইটা সোডিয়ামের যোজনী হচ্ছে 2। এরপরে হচ্ছে যদি আমি অ্যালুমিনিয়াম ধর হচ্ছে সালফেট নেই। অ্যালুমিনিয়াম সালফেট, এখানে অ্যালুমিনিয়াম দুইটা আছে। এখন একটা অ্যালুমিনিয়ামের যোজনী 3, দুইটা অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 6। তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 6। তো আশা করি তুল্য সংখ্যার কনসেপ্টটা সবাই বুঝে গেছিস। চল, অনেকক্ষণ ধরে তেনা পেঁচাইছি, তেনাগুলো এখন জট ছাড়াই। আমরা ওই যে থাকে না যে শাক তুলতে গিয়ে কাহিনী শুরু হয়েছে, সেরকম হয়েছে। আমরা একটা নর্মালিটি শিখতে গেছিলাম আর কি। তো একটু নর্মালিটি শিখতে গিয়ে আমাদেরকে একটু তুল্যভর শিখতে হইলো। এখন এটা আমি পড়াইতাম না, হুট করে মনে পড়ছে যে যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছিল, এই জন্য এত কাহিনী শিখাইলাম এতক্ষণ ধরে। তো তুল্যভর হচ্ছে মৌলেরও হয়, যৌগেরও হয়। কোনো মৌলের যে ভর এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে, বা এই রেফারেন্স অ্যামাউন্টকে প্রতিস্থাপন করে। কি বললাম? কোনো মৌলের যে ভর এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে অথবা রেফারেন্স অ্যামাউন্টকে প্রতিস্থাপন করে, সেটাকে সেই মৌলের তুল্যভর বলা হয়। ওকে। তো শর্টকাট অ্যাপ্লাই করলে ওই যে এখানে তুই নিজে চিন্তা করতে পারবি, সোডিয়ামের পারমাণবিক ভর 23, তুল্য সংখ্যা 1, ভাগ কর। এই যেভাবে, সো 23 ভাগ হচ্ছে যোজনী 1। ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, তুল্য সংখ্যা 2, 12 আসে। এখানে হচ্ছে 27, তুল্য সংখ্যা 3, 9 আসে। এখন আমরা শর্টকাট শিখে গেছি। তো এই প্রশ্নটা আসছিল হচ্ছে, এটা করতে গিয়ে আবার অনেকে আটকে যেতে পারে, কারণ হচ্ছে এটা শর্টকাটে মিলাইতে গেলে ঝামেলা হয়, কনফিউশন তৈরি হয়। আর যৌগের তুল্যভর হচ্ছে কোন যৌগের যে ভর, যে ভরের মধ্যে কোনো মৌলের তুল্যভর পরিমাণ থাকে। তো এইগুলো আমাদের শেখার দরকার না, এটা হচ্ছে আমাদের সেই সর্বরোগের ওষুধ। সেটা কি? আণবিক বা পারমাণবিক ভর বাই হচ্ছে তুল্য সংখ্যা। এরপরে দেখলাম যে ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে এই তুল্য সংখ্যা কি জিনিস? ধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে তুল্য সংখ্যা, অ্যাসিডের ক্ষেত্রে
দানযোগ্য হাইড্রোজেন সংখ্যা তুল্য সংখ্যা, ক্ষারের ক্ষেত্রে দানযোগ্য হাইড্রোক্সিল সংখ্যা তুল্য সংখ্যা, আর লবণের ক্ষেত্রে মোট ধাতুর যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। ওকে, সো তুল্য সংখ্যার কনসেপ্টটা শিখছি, তুল্য ভরের কনসেপ্টটা শিখছি। এবার আসে হচ্ছে নর্মালিটি। সো নর্মালিটি আগে তোকে আমি বেসিকটা শিখাই আসি, তারপরে শর্টকাট শিখাই দেবো না, ওই যে সেই মহাস্ত্র, শর্টকাটে সবকিছু মিলে যাবে। ভাই আপনাদের সরকারের কোনো লিমিটেশন আছে? যে লিমিটেশন আছে, অনেক সময় তুই বুঝে উঠতে পারবি না, যেমন ওই যে অক্সিজেন, অক্সিজেন দিলে বুঝে উঠতে পারবি না, তুই তো জানিস উপরে হচ্ছে এম হবে আর নিচে তো টু হবে। এখন উপরে 16 বসাবি নাকি 32 বসাবি, এটা তো চিন্তা করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। এই হচ্ছে সমস্যা, বুঝছিস? আচ্ছা আগে শর্টকাটটা শেখাই। শর্টকাটটা হচ্ছে এইটা, এন সমান হচ্ছে এস ইন্টু ই। মানে এন মানে হচ্ছে নর্মালিটি, এস মানে হচ্ছে মোলারিটি, আর ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা তো তুই জানিস। এটা হচ্ছে শর্টকাট, বুঝছিস? এখন আমরা একটু বেসিক নিয়মে ফেরত যাই, যে বেসিক নিয়মে নর্মালিটি আসলে কি প্রকাশ করে। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ এটুকু বাদ দে, তাপমাত্রা ও চাপ এটুকু তো আমাদের আসলে ডেফিনেশন বুঝতে হেল্প করবে না। এখানে আসি, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবি, যদিও ওর অনেক রাত হয়ে গেছে, মাথা মাথা কারো ঠান্ডা নাই, অনেকে হয়তো ক্ষুধা লাগছে খাই নেই, যে বা চেহারা দেখে মনে হতেছে ক্ষুধা লেগে বসে আছে। স্থির তাপমাত্রা ও চাপ ওটা আমরা বাদ দিই, ওটা হচ্ছে আমাদের ডেফিনেশন বুঝতে হেল্প করবে না। এখান থেকে শুরু করি। প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের গুণিতককে নর্মালিটি বলে। প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের গুণিতক, গুণিতক মানে কত গুণ, দ্বিগুণ তিন গুণ না চার গুণ, সেটাকে বলা হয় নর্মালিটি। আচ্ছা চিন্তা করতো, তোরা কি বুঝিস কিনা, যে প্রতি লিটার দ্রবণে আণবিক ভরের গুণিতককে মোলারিটি বলে, এটা কি ফিল করতে পারি? বুঝিস কিনা? প্রতি লিটার দ্রবণে আণবিক ভরের গুণিতককে বলা হয় মোলারিটি। কিন্তু আমরা মোলারিটি ডেফিনেশন ওরকম ভাবে পড়ছিলাম না, কারণ কি আণবিক ভরের গুণিতকের আলাদা একটা নাম আছে, দ্যাট ইজ মোল। বুঝিস কিনা? মানে আণবিক ভরের গুণিতকের একটা নাম আমরা দিছি, সেই নামটাকে আমরা মোল বলছিলাম। এই জন্য ছিল প্রতি লিটার দ্রবণে যত মোল থাকে সেটা হচ্ছে মোলারিটি। কিন্তু তুল্য ভরের গুণিতকের না কোনো নাম নাই। ধর তুল্য ভরের গুণিতকটা যদি নাম হইতো হচ্ছে টোল কিছু একটা, তাহলে এই নর্মালিটি ডেফিনেশন হয়তো প্রতি লিটারে যত টোল থাকে সেটা হচ্ছে নর্মালিটি। কিন্তু ওরকম কোনো নাম আসলে নাই। এই জন্য আমরা বাধ্য হয়ে ওইটাকেই ডেফিনেশনের মধ্যে ঢুকাই দিছি, যে প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের গুণিতককে বলা হয় নর্মালিটি, আর প্রতি লিটার দ্রবণে আণবিক ভরের গুণিতককে বলা হয় মোলারিটি। তার মানে হচ্ছে ধর একটা উদাহরণ দেই, যে 1 লিটার দ্রবণে ধরলাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, ধরে নে যে 1 লিটার দ্রবণে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তার মানে কত মোল আছে বলতো, আমাকে অ্যান্সার দিত। 1 লিটার দ্রবণে যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে, কত মোল আছে? 1 মোল আছে না? 98 গ্রাম মানেই তো 1 মোল, কারণ কি আণবিক ভরের 1 গুণ, ওই যে। তাহলে আমি বলতে পারি এখানকার মোলারিটি বের করলে সেটা অনমোলার হবে। কিন্তু তুল্য ভরের কত গুণ আছে? তোরা কিন্তু জানিস সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, 49 গ্রাম না? সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49 গ্রাম। 49 গ্রাম মানে হচ্ছে তুল্য ভরের কিন্তু দ্বিগুণ আছে। তার মানে কত নর্মাল হবে? 2 নর্মাল হবে। তার মানে সালফিউরিক অ্যাসিডের জন্য 1 মোলার মানে হচ্ছে 2 নর্মাল। আসলে কি মিন করে দেখ, বুঝিস কিনা? 1 মোলার হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা প্রকাশ করলো, আর সালফিউরিক অ্যাসিড 2টা করে প্রোটন দেয়, দেখ দ্বিগুণ হয়ে গেছে, মানে সে প্রোটনের ঘনমাত্রা প্রকাশ করছে, ওটাই তখন লিখে দিয়েছিলাম প্রথমে। তো এখন আমি দেখলাম সালফিউরিক অ্যাসিডের জন্য মোলারিটি যা হয় নর্মালিটি তার ডাবল হয়। ওইটা না করে আমরা এভাবে নর্মালি চিন্তা করতে পারি, যে মোলারিটি 1 পাইছিলাম, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 গুণ করলে নর্মালিটি 2 বের হলো। সবাই কি বুঝছিস? শর্টকাট বল, লং কাট বল, সব কাট কি শিখছিস? তাহলে পুরো কনসেপ্টটাকে সংক্ষেপে রিভিউ করে দেই। সেটা হচ্ছে
নরমালিটি হিসাব করা হয় কোনো একটা যৌগ যে প্রোডাক্টটা তৈরি করে তার ঘনমাত্রা প্রকাশের জন্য। অ্যাসিড যেমন প্রোটন তৈরি করে, ক্ষার যেমন হাইড্রোক্সিল তৈরি করে, যে যেটা তৈরি করে আরকি, বুঝছিস? সো তুল্যভর কি? আণবিক বা পারমাণবিক ভর। আমি আবার বেসিক থেকে আসি। মৌলের তুল্যভরের ক্ষেত্রে যে অ্যামাউন্ট ওই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে বা রেফারেন্স অ্যামাউন্টকে প্রতিস্থাপন করে সেটা মৌলের তুল্যভর বলা হয়। একক হচ্ছে নরমাল, হ্যাঁ, নবনী। আর যৌগের তুল্যভর হচ্ছে যৌগের যে ভরের মধ্যে মৌলের তুল্যভর পরিমাণ থাকে সেটা যৌগের তুল্যভর বলে। এত কাহিনী না করে শর্টকাট হচ্ছে আণবিক বা পারমাণবিক ভরকে আমি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে তুল্য ভর পাই। তুল্য সংখ্যা তো কেমনে বের করতে হয় আমি দেখলামই, যে অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা, ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সিল সংখ্যা, ধাতুর ক্ষেত্রে যোজনী, লবণের ক্ষেত্রে ধাতুর যোজনীর যোগফল। আর নরমালিটি হচ্ছে প্রতি লিটারে তুল্য ভরের যত গুণ থাকে সেটা নরমালিটি। এত কাহিনী করা লাগবে না, মোলারিটি বের করবি, তুল্য সংখ্যা দিয়ে গুণ করবি, সেটা হচ্ছে আমাদের নরমালিটি হবে। এবার এই প্রশ্নটা একটু সবাই হোমওয়ার্ক লিখে নিবি। আমি চাই তোরা এটা বাসায় ট্রাই কর। আমি এটা গ্রুপে হচ্ছে কালকে আপলোড করে দিব না সমাধানটা। মানে আমি চাই তোরা এটা প্র্যাকটিস করিস, আমি করে দিলে তো করা হয়েই গেল, একের ভিতরে সব। আমাদের কি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে এখন থেকে? এখন থেকে না, চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমি বলবো না। এখন থেকে তো প্রশ্ন ব্যাংক চাইলেও সলভ করতে পারবি না, কারণ প্রশ্ন ব্যাংকে তো আসলে এত টাইপ ধরে ধরে নাই। বইয়ের কতটুকু পর্যন্ত পড়া হয়েছে দেখিয়ে দিতেন। ঘনমাত্রা পর্যন্ত পড়া শেষ। আমরা পড়ছি হচ্ছে পার্সেন্টেজ, মোল, ঘনমাত্রা, রাসায়নিক গণনা, এটুকু পড়া শেষ। টাইট্রেশনের আগ পর্যন্ত পড়ে ফেলছি, বুঝছিস? সুমাইয়া, টাইট্রেশনের ঠিক আগ পর্যন্ত পড়া শেষ। বই পড়তে গেলে টাইট্রেশনের আগ পর্যন্ত পড়বি। এক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের কাজ কি? ওই যে আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব। পার্সেন্টেজে আমাদের ঘনত্ব লাগে না? ওই কাজে লাগবে, একটু চিন্তা করিস। এই জন্যই তো হোমওয়ার্ক দেওয়া। আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো হচ্ছে টাইট্রেশন। ও একটু সরবো। ঠিক আছে ভাইয়া, তো আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকে সবাই। খেলা দেখবো না, ঘুমায় যাবো, সকালে উঠতে হবে ভোরবেলা। আল্লাহ হাফেজ সবাইকে।